Hi. Hello, everyone. Welcome to our session today for financial management for small business owners. We have with us Ahmed Mahiyan. He is a financial planner at the Next Gen Financial Planning Inc. And he offers actionable investment recommendations and financial and tax plannings tailored to your needs. He also runs Fire Financial Inc., assisting clients through the robo-advisor platform Nestwell. With experience teaching financial planning at Seneca College and working at two of the big five banks, Ahmed is here to help us navigate today about a small business. So the things we will discuss is tax implications for small businesses and how to use the small business as a tool to increase your wealth. So there's a tips and tricks for that Ahmed is going to share that will help us understand like some of the things to avoid when we are running a small business and how to uh, maximize its growth. So go ahead. থ্যাংক ইউ তানভীর ভাই। সরি আমি আজকের স্লাইডে আমার বায়োটা এড করতে ভুলে গেছি। বাট আজকের টপিকটাতে আমরা বেসিক্যালি স্মল বিজনেস বাংলাদেশী যারা এখানে কানাডায় স্মল বিজনেস ওনার তাদের যে চ্যালেঞ্জেস গুলো, যে ট্যাক্স ইমপ্লিকেশন গুলো এবং কিভাবে কর্পোরেশনটাকে ইউজ করতে হয় অ্যাজ এ টুল টু বিল্ড ওয়েলথ ওই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো টু স্টার্ট অফ আমি একটু কুইকলি ডিসকাস করতে চাই যে আম ট্র্যাডিশনালি আমরা বেশিরভাগ বাংলাদেশী কানাডায় যারা আছি তারা সাধারণত এমপ্লয়ি হিসেবে কাজ করি কোনো না কোনো কর্পোরেশনে অন্য অন্য কোনো বিজনেসে। সো বেসিক্যালি এটা আমরা T4 হিসেবে এমপ্লয়ি হিসেবে কাজ করি। যেমন আ আমি একটা কোম্পানিতে কাজ করি। তানভীর ভাই আমি জানি টিডি ব্যাংকে কাজ করে। সো থিস আর লাইক এ রেগুলার এমপ্লয়ি অফ আ কর্পোরেশন। সো এই ধরনের যারা আমরা এমপ্লয়ি আছি তাদেরকে আসলে খুব একটা চিন্তা করতে হয় না কাস্টমার ধরার জন্য। ইউজুয়ালি উই আর অন পেরোল, সেলারি পেরোল অথবা যারা কমিশন বেসড কাজ করে তাদেরকে হয়তোবা একটু সেলস এ কাজ করতে হয়। এছাড়া এমপ্লয়ি হওয়ার আরেকটা সুবিধা হলো যে ইউজুয়ালি কোনো বিজনেস রিস্ক নিতে হয় না এবং আ কোনো আ কোনো হেডেক থাকে না অ্যাজ এ বিজনেস ওনার এর যেই সব হেডেক গুলো থাকে। বাট দ্য ফ্লিপ সাইড এ আরেকটা প্রবলেম যেটা এমপ্লয়ি হওয়ার সেটা হচ্ছে যে ইউ ক্যান বি ফায়ারড অর লেট গো এনি টাইম। আমরা জানি যে নর্থ আমেরিকা কালচারে যে রিসেশন আসলেই সবাইকে লে অফ করে দেয়। সো ইটস ভেরি কমন এই এমপ্লয়ি স্ট্রাকচারিং। The second type of way some people work is something called sole proprietor or এটাকে self-employed ও বলে। সো বেসিক্যালি এটা হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন। সো এগুলোকে সাধারণত self-employed বা sole proprietorship বলে। আম ইউজুয়ালি আপনি হচ্ছে বিজনেস, আপনার পুরো আপনার যে এক্সপার্টিস সেটাই হচ্ছে বিজনেস এবং এইটা সেটআপ করতে খুব একটা বেশি আ টাকা লাগে না। ইউজুয়ালি you actually don't even need any paperwork to set up a sole proprietorship. আ হয়তোবা আপনি যদি কোন স্পেসিফিক নাম ইউস করতে চান, তাহলে হয়তোবা আপনাকে প্রভিন্সের থেকে একটা বিজনেস রেজিস্ট্রেশন করতে হয়। বাট ইউজুয়ালি দিস ইস ভেরি ইজি টু সেট আপ এবং যে কেউ করতে পারে। বাট দ্যা চ্যালেঞ্জ হলো যে এইটা আপনার পুরাপুরি আ রিস্কটা আপনার। আপনি কাস্টমার খুঁজতে হবে, আপনাকেই সকল রিস্ক নিতে হবে এবং আপনার পার্সোনালি যে আপনি আম লায়াবিলিটি সেটাও আপনাকে নিতে হবে। এটা হচ্ছে আপনার সোল প্রোপ্রাইটরশিপ এর জন্য। ইউজুয়ালি এই সোল প্রোপ্রাইটরশিপ এর আরেকটা ড্রব্যাক হচ্ছে যে আপনি যেই বছর ইনকাম করবেন ওই বছরেই আপনার যে ট্যাক্স হবে অ্যাজ ইফ আপনি ওই বছরের মধ্যেই আপনাকে সব ট্যাক্সের টাকা দিয়ে দিতে হবে। মানে হলো আপনি যদি প্রফিট করেন তাহলে আপনাকে প্রফিট থেকে ট্যাক্স দিতে হবে। আ অথবা যদি আপনার লস থাকে তাহলেও আ লসের উপরে কোনো রিফান্ড পাওয়া যায় না সিআরএ থেকে। বাট ওইটা আপনি ক্যারি করতে পারবেন যদি লস, তাহলে ওইটা পরবর্তী সময়ে যখন আপনি ইনকাম করবেন তখন ওই ইনকামের এগেইনস্ট এ আপনি লসটা মানে ক্লেইম করতে পারবেন। সো এটা হচ্ছে 2nd অপশন যেটা হলো ইউজুয়ালি সোল প্রোপ্রাইটরশিপ বলে। তো ইউজুয়ালি অনেকেই আ সাইড বিজনেস শুরু করে ধরেন একটা কারো হয়তোবা কোনো আ সাইড বিজনেস করতেছে। ইউজুয়ালি সোল প্রোপ্রাইটরশিপ ইস দ্যা বেস্ট ওয়ে টু স্টার্ট। আ 3rd যে আরেকটা অপশন সেটা হচ্ছে যে ইট ক্যান বি বোথ পাবলিক এবং প্রাইভেট কোম্পানি। সো এটা হলো আপনি যখন একটা কর্পোরেশন সেটআপ করবেন তখন।
সো আমাদের প্রচুর যারা এখানে কানাডায় ডাক্তার হিসেবে কাজ করে, they typically set up a medical corporation. সো মেডিকেল কর্পোরেশনটা হচ্ছে তাদের প্র্যাকটিস। সো এই কর্পোরেশনটা হচ্ছে আপনার পার্সোনাল যে ট্যাক্স থেকে সম্পূর্ণ আলাদা। কর্পোরেশনের নিজস্ব একটা ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। প্লাস কর্পোরেশন ইস সেপারেট এন্টিটি। মানে এটা হলো আপনার পার্সোনাল এর সাথে কর্পোরেশন সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এবং কর্পোরেশনের নিজস্ব অ্যাসেট থাকে এবং এগুলো আ সাধারণত আপনার পার্সোনাল অ্যাসেট এর থেকে সম্পূর্ণ আলাদাভাবে হয়। কিন্তু কর্পোরেশনের একটা অসুবিধা হলো যে ইট কামস উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক এবং যেটা বললাম যে নিজস্ব ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। সো ইট কামস উইথ a lot of other অ্যা অ্যাসোসিয়েটেড কস্ট কর্পোরেশনের। সো আমরা সবাই মোটামুটি Google, Microsoft এগুলোর সম্পর্কে জানি। সো these are called public corporation। বাট আপনি যখন আপনার লোকাল ডাক্তারের সাথে দেখা করেন, তারাও একটা প্রাইভেট কর্পোরেশন মানে রান করে। আপনি যখন আপনার ধরেন কোনো অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলতেছেন, they also have their own private corporation। সো এটা হচ্ছে কর্পোরেশনের এক্সাম্পল। আচ্ছা। এখন একটা খুব কমন একটা কোয়েশ্চেন দেখা যায় যে কেউ একটা বিজনেস শুরু করতে চায়। ১ম এই একটা কর্পোরেশন করে ফেলে। আম সো এই কোয়েশ্চেনটা খুবই কমন এবং আ খুবই আননেসেসারি অনেক সময় যে জাস্ট বিকজ ইউ আর স্টার্টিং এ বিজনেস ডাস নট মিন যে আপনাকে ফার্স্ট এই ইনকর্পোরেট করতে হবে। ইনকর্পোরেশন মানে হচ্ছে যে আপনি একটা আলাদা করে একটা কর্পোরেশন সেটআপ করলেন। সো ইউজুয়ালি আপনার কর্পোরেশন সেটআপ করতে আপনার anywhere from $300 to $500 আপনার গভর্নমেন্ট ফি দিতে হয়। প্লাস আরেকটা বড় যে খরচ সেটা হচ্ছে যে আপনার আ বছর যে এই যে অ্যানুয়াল ট্যাক্স ফাইলিং এর বিষয়টা থাকে। ইট ক্যান রেঞ্জ anywhere from $1,500 to $3,000 ডিপেন্ডিং অন দ্যা কমপ্লেক্সিটি। সো এই যে বছর যে আপনার ট্যাক্স ফাইলিং এর বিষয়টা, আপনার যদি আ এমন বিজনেস হয় যেখানে আপনার কোন লায়াবিলিটির দরকার নাই সেক্ষেত্রে আপনার ১ম এই বিজনেস সেটআপ করার কোনো দরকার নাই। আপনি যেটা আমি আগের স্লাইডে বললাম, আপনি কিন্তু সোল প্রোপ্রাইটর হিসেবেও স্টার্ট করতে পারেন। ধরেন আ আপনি একটা জব করেন, বাট আপনি উইকেন্ডে একটা পার্ট টাইম ব্যবসা শুরু করতে চাচ্ছেন। হয়তোবা আপনি একটা ড্রপ শিপিং এর আ বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন। অথবা আপনি আম এমপ্লয়ি বাট আপনি পাশাপাশি উইকেন্ডে আপনি কেটারিং এর ব্যবসা শুরু করতে চাচ্ছেন। So you can start with a sole proprietor. You do not need to incorporate your business right from the start. But আমি এখানে এক্সাম্পল দিয়ে বলে দিব যে when to think about incorporating. So so basically আপনাকে ১ম থেকেই যে কর্পোরেশন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। খুব কমন একটা জিনিস দেখা যায় যে মানুষজন বিজনেস স্টার্ট করার ১ম থেকেই ইনকর্পোরেশন করে ফেলে। বিজনেসের কোনো রেভিনিউ নাই বাট ইনকর্পোরেশন করে বসে আছে। আ এইটা শুধুমাত্র অ্যাকাউন্টেন্টদেরকে হেল্প করবে। নাথিং এগেইনস্ট দ্যা অ্যাকাউন্টেন্ট। বাট অ্যাকাউন্টেন্টরা বলবেই আপনাকে ইনকর্পোরেট করার জন্য বিকজ they can make the incorporation filing fee। এ বিগেস্ট যেই রিজনটা আপনি ইনকর্পোরেশন করবেন সেটা হলো যে আপনার লায়াবিলিটির জন্য। যেহেতু আমি আগেই বললাম যে এই কর্পোরেশন হলো আপনার সম্পূর্ণ সেপারেট একটা এন্টিটি। মানে আপনার পার্সোনাল যদি বাড়ি বা আপনার গাড়ি থাকে, কর্পোরেশন itself is separate, is a third person. So বেসিক্যালি আপনার বিজনেসে যদি এমন হয় যে আপনাকে কেউ সু করবে, আপনার কাস্টমার যদি আপনাকে সু করার প্রবাবিলিটি থাকে, then you have to think about incorporating and setting up the corporation. আ আদারওয়াইজ যদি আপনার বিজনেসে কোনো আ এই লায়াবিলিটির কোনো ব্যাপারই নাই, তাহলে আপনার ফার্স্ট এই ইনকর্পোরেশন না করলেও চলে। আরেকটা বেনিফিট হলো যে আপনি যদি সোল প্রোপ্রাইটর হিসেবে থাকেন, আ যদি আপনার বিজনেসে কোনো লস থাকে, তাহলে আপনি আপনার রেগুলার যে ইনকাম সেটার এগেইনস্ট এ আপনি ক্লেইম করতে পারবেন। ধরেন কথার কথা যে ১ম যে এক্সাম্পলটা দিলাম যে আপনি একটা আ ধরেন আপনি একটা আইটি কোম্পানিতে কাজ করেন। আ আপনি এমপ্লয়ি হিসেবে আছেন। আপনার $100,000 ইনকাম। এখন আপনার কাছে মনে হলো যে আপনি আ আরেকটা সাইড বিজনেস শুরু করতে চান অনলাইনে উইকেন্ডে। সো আপনি ড্রপ শিপিং এর ব্যবসা শুরু করলেন। Amazon এ আপনি আ প্রোডাক্ট সেল করলেন। সো এটাতে ধরে নিলাম যে এটার মধ্যে কোনো লায়াবিলিটির কোনো ব্যাপার-স্যাপার নাই। আ I don't know anything about the dropshipping liability requirement or anything। বাট ধরে নিলাম যে এটার মধ্যে কোনো লায়াবিলিটির ব্যাপার নাই। এবং আপনি এটা একটা শুরু করলেন এবং এখানে ১ম বছরে আপনার হয়তোবা $৫,০০০ লস হলো। সো এই যে লসটা আপনি যদি
সোল প্রোপ্রাইটর হিসেবে আ সেটআপ করেন, তাহলে এই ৳৫,০০০ লসটা আপনার যে ওই যে $100,000 এর আইটির জব, ওই $100,000 এর এগেইনস্ট এ আপনি ৳৫,০০০ কিন্তু ক্লেইম করতে পারবেন। সো আপনার ট্যাক্সেবল ইনকাম তখন হয়ে যাবে $৯৫,০০০, $95,000। সো এইটা কিন্তু একটা বিশাল বেনিফিট আপনার যখন আপনি স্টার্ট করতেছেন, যে আপনার ট্যাক্সটা ওইভাবে কমে আসবে। কিন্তু আপনি যদি কর্পোরেশন সেটআপ করে ফার্স্ট এই শুরু করেন, তাহলে ওই লসটা কিন্তু কর্পোরেশনের ভিতরেই থেকে যাবে। ওইটাকে আপনি আর পার্সোনাল যে ইনকাম সেটার এগেইনস্ট এ আপনি ক্লেইম করতে পারবেন না। সো এটা এইজন্যেই খুব আর্লি আ ইনকর্পোরেশন করার দরকার নাই। আরেকটা জিনিস সিআরএ দেখে যে হবি বিজনেস। আবার এ এ এ এই এই আর্গুমেন্টে অনেকেই মনে করবে যে আচ্ছা আমি তাহলে একটা আ ফ্যান্সি কার কিনে আমি ওটাকে হবি বিজনেসে দিয়ে দিলাম। নো, আ সিআরএ ওইটা তখন চ্যালেঞ্জ করবে, যে বলবে যে, "না, তুমি এটা হবির জন্য করতেছো। এটা ইউ ডোন্ট হ্যাভ এনি ইনটেন্ট ফর বিজনেস।" এবং তখন ওরা ডিসঅ্যালাউ করে দিতে পারে, এবং যদি ওরা অডিট করে। সো সো টু মেনি পিপল ইনকর্পোরেট দেয়ার বিজনেস টু আর্লি। আ এইটা সবারই একটু মাথায় রাখা উচিত। বাট এখন আসি যে মেইন কোয়েশ্চেন, যে আ কখন আসলে আপনার কর্পোরেশন করা উচিত? মানে when is the right time to make corporation? সো দ্যা ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার লায়াবিলিটি। যখনই আপনার লায়াবিলিটি প্রোটেকশন এর দরকার হবে, যদি মনে করেন যে আপনি আ আপনার সু হওয়ার সম্ভাবনা আছে, আপনার কাস্টমার আপনাকে সু করতে পারে, দেন ইউ নিড টু প্রটেক্ট ইউর পার্সোনাল অ্যাসেট। এবং এই আর্গুমেন্টটা যখন আসবে তখনই আপনার লায়াবিলিটি প্রোটেকশন এর জন্য কর্পোরেশন করা উচিত। আ অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রফেশনে আ এরর অ্যান্ড অমিশন অথবা ম্যাল প্র্যাকটিস ইন্সুরেন্স থাকে। যেমন ডাক্তারদের কথা যেটা ১ম এই বললাম, যে ডাক্তারদের একটা ম্যাল প্র্যাকটিস ইন্সুরেন্স একটা নিতে হয়, যে আম ম্যাল প্র্যাকটিস ঠিক না। এরর অ্যান্ড অমিশন বা এই টাইপের একটা ইন্সুরেন্স নিতে হয়। যেটা হলো যে তারা যদি কোন জেনে মানে না জেনে কোনো ভুল করে, তাহলে যদি কোনো কাস্টমারের মানে পেশেন্টের কোনো প্রবলেম হয়, তাহলে পেশেন্ট যদি সু করে তাহলে ওই ইন্সুরেন্সটা কাভার করবে। কেউ যদি কারো যদি নেগলিজেন্স এর কারণে আ কারো কোনো পেশেন্টের ক্ষতি হয়, তাহলে কিন্তু কর্পোরেশন করেও আসলে কোনো লাভ নাই। তাহলে ওই গ্রস নেগলিজেন্স কর্পোরেশন কিন্তু কাভার করতে পারে না। মানে প্রটেক্ট করতে পারে না। সো এই জিনিসটা একটা বড় একটা ফ্যাক্টর, যে লায়াবিলিটি। সেকেন্ড আরেকটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর, যেটা হলো যে আপনার ট্যাক্স ডেফারেল। কর্পোরেশন যেহেতু এটা একটা থার্ড পার্টি সেপারেট জিনিস, আ আপনি তখনই কর্পোরেশন স্টার্টস টু মেক সেন্স when you don't need all the money from the corporation for your lifestyle. সো কথার কথা আমি এক্সাম্পল দেই, যে ধরেন আপনার কর্পোরেশনে আপনি আ $2,00,000 বা $3,00,000 আপনি প্রফিট পাচ্ছেন। এখন আপনার পার্সোনাল লাইফস্টাইল লিড করার জন্য আপনার হয়তোবা $1,00,000 হলেই হয়ে যায়। সো এই যে আপনি কর্পোরেশনে $2,00,000 প্রফিট করতেছেন, বাট আপনার দরকার মাত্র লাইফস্টাইল এর জন্য ১,০০,০০০। এই যে এক্সট্রা ৳১,০০,০০০ যে আপনার কর্পোরেশনের মধ্যে প্রফিট বেঁচে গেল, এই টাকাটা যদি আপনার না দরকার হয়, তাহলে আপনি কর্পোরেশন করা উচিত। কারণ তাহলে আপনি ট্যাক্স ডেফার করতে পারতেছেন। আজকে ট্যাক্স না দিয়ে আপনি ভবিষ্যতে ট্যাক্স দিবেন। সো এই ২ টা পারপাসই হলো মেইন পারপাস, যেটা হলো আপনার কর্পোরেশনের জন্য। যে লায়াবিলিটি এবং ট্যাক্স ডেফারেল। আরো কিছু আ ইম্পোর্টেন্ট ফ্যাক্টর আছে, যেমন বিজনেস কন্টিনিউটি, যে আ আপনার কর্পোরেশন হলে আপনি সেল করতে পারবেন। যেমন আমি ফায়ার ফিন্যান্সিয়াল, আমার একটা পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্র্যাকটিস আছে। ইটস a কর্পোরেশন। সো আমি যদি ভবিষ্যতে এটা বিক্রি করে দিতে চাই কোন আরেকটা থার্ড পার্টি অ্যাডভাইসর এর কাছে, তাহলে আমি এটা সেল করতে পারব। কিন্তু আমার যদি এটা সোল প্রোপ্রাইটর হয়, আমি এটা সেল করতে পারব না। কারণ ওইভাবে স কোন সেলের অপশন নাই। প্লাস আমি যদি মনে করেন আরো একজন অ্যাডভাইসর কে নিয়ে আসি, আমি তাকে আমার শেয়ার গুলো আস্তে, আস্তে বিক্রি করতে পারব। সো দ্যাটস অলসো a পসিবিলিটি। প্লাস ক্রেডিবিলিটির একটা ব্যাপার আছে। আপনি আ আহমেদ মাহিয়ানের সাথে কেন বিজনেস করতে যাবেন? whereas আপনি একটা কর্পোরেশনের সাথে গেলে আপনি you will feel more secure। মানে এটা একটা প্রেজেন্টেশন এর ব্যাপার আছে। সো এই কয়টা পারপাসই হলো আপনার মেইন আ কর্পোরেশন এর জন্য দরকার। মানে এইগুলা যদি আপনার না থাকে, তাহলে আপনার কোন কর্পোরেশন এর দরকার নেই। ধরেন আপনার লায়াবিলিটিরও প্রোটেকশন এর দরকার নাই। আপনি যা বিজনেস থেকে ইনকাম করতেছেন তাই আপনি পার্সোনাল এক্সপেন্স এর জন্য সবই লাগতেছে আপনার। দেন অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু ক্রিয়েট a কর্পোরেশন, বিকজ আপনার ট্যাক্স ডেফারেল এরও দরকার নাই, আপনার প্রোটেকশন এরও দরকার নাই। এবং আ শুধু আপনি অ্যাকাউন্টেন্ট কে $২,০০০-৩,০০০ দিবেন, ওইটা সেভ করতে পারবেন আপনি। আ দ্যাটস দ্যা মেইন আইডিয়া।
তানভীর ভাই, any questions so far ভাইয়া? Acha, like for contract employees, they have to incorporate. So that's the same incorporation. Is it or is it sole proprietorship? আমি কন্ট্রাক্ট এমপ্লয়ি নিয়ে একটা সেকশনই রাখছি এবং ওটার যে ডেঞ্জার গুলো আমি ওগুলা নিয়ে আসতেছি। Okay, okay. সো ইউজুয়ালি হ্যাঁ, কন্ট্রাক্ট এমপ্লয়িদেরকে ওরা একটা ইনকর্পোরেশন নাম্বারড কোম্পানি বলে। আ এবং নাম্বারড কোম্পানি করে ওরা এই এই যে কাজটা ইউজুয়ালি এই টেলিকম কোম্পানিগুলো এই কাজগুলো করে। আইটি কন্ট্রাক্টরদেরকে খুব এই প্রসেস গুলোতে ইউজ করে। বাট ওইটার একটা ডেঞ্জার সাইড আছে। আমি ওইটার জন্য একটু পরেই আমি বলছি। Oh, আম আচ্ছা, এখন আসি যে আম বিজনেসের রাইট অফ। আমাদের কমিউনিটিতে সবাই মোটামুটি একটা খুব কমন একটা জিনিস চিন্তা করে থাকে যে, আচ্ছা, ওর তো বিজনেস আছে, তার মানে ও সবকিছু হয়তোবা বিজনেসের এক্সপেন্স হিসেবে দেখায় দেয়। এবং আমাদের আ অনেক অ্যাকাউন্টেন্ট যারা আসলে ও মানে আমি খারাপ বলব না বা ভালোও বলব না। মানে অনেক আ অ্যাকাউন্টেন্ট মানে এগ্রেসিভলি ট্যাক্স ডিডাকশন করে। যেটা সিআরএ যখন অডিট করে তখন ওরা এটা ডিসঅ্যালাউ করে দেয়। এবং আ পেনাল্টি ইন্টারেস্ট সহ পেনাল্টি করে যে ইউ ক্যানট ডিডাক্ট এভরিথিং। সো দ্যা বেসিক আইডিয়া হচ্ছে যে আপনার বিজনেসের জন্য, বিজনেসের ইনকাম করার জন্য আপনার যত ধরনের খরচ আছে আপনি সবই ডিডাক্ট করতে পারবেন। কথার কথা ধরেন আপনি একটা সেলফোন, আমি যে সেলফোনটা ইউজ করি, আমি যদি এটা আ 50% আমি বিজনেসের পারপাস এ ইউজ করি, 50% আমি পার্সোনাল এক্স আ পা ইউজ করি, তাহলে আমি ওই ফোনের 50% আমি যে এক্সপেন্স টা ওইটা আমি বিজনেসের দিতে পারব। সেইম গোস উইথ আমি যদি কোন কনফারেন্স অ্যাটেন্ড করি। যদি আমি এমন একটা কনফারেন্সে অ্যাটেন্ড করলাম যেখানে আমার আ আ প্রফেশনাল লার্নিং এর জন্য, তাহলে ওই কনফারেন্সে অ্যাটেন্ডেড সম্পূর্ণ খরচ আমার বিজনেস ডিডাক্টেবল। আবার অনেক সময় দেখা যায় যে বিজনেসের এই কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়ে অনেকেই আবার পার্সোনাল এক্সপেন্স ও থাকে। যেমন ধরেন আমি হয়তোবা ৩ দিন কনফারেন্সে গেলাম বাট বাকি ২ দিন আমি হয়তোবা ফ্যামিলি নিয়ে ঘুরলাম আশেপাশে। সো ইন দ্যাট কেস অ্যাকাউন্টেন্টরা হলো ইউজুয়ালি প্রোরেট করে যে আচ্ছা, আমি ৫ দিন থাকলাম। সো ওই ৫ দিনের মধ্যে ৩ দিন ছিল আমার বিজনেস রিলেটেড এক্সপেন্স। সো ওই পোরশনটা আমি বিজনেস এক্সপেন্স হিসেবে দেখাতে পারব। বাকিটা আমাকে পার্সোনাল এক্সপেন্স হিসেবে দেখাইতে হবে। সেইম গোস উইথ আপনার যে মিলস অ্যান্ড এক্সপেন্স, যে আমি হয়তোবা কাউকে বাইরে নিয়ে খাওয়াতে গেলাম অ্যাজ এ বিজনেস এক্সপেন্স। সো দোজ উইল বি এলিজিবল এক্সপেন্স। সেইম গোস আপনি যদি কোন অফিস স্পেস ভাড়া নেন বা আপনার যদি হোম অফিস থাকে, যেমন আমার এটা একটা হোম অফিস। সো আমার এই হোম অফিসের যে পোরশনটা, আমার এটার যে রিলেটেড এক্সপেন্স গুলো আমি কিন্তু ক্লেম করতে পারি। সেম গোস উইথ অ্যাডভার্টাইজিং, যে যারা অনেকেই আমাদের বাংলাদেশি রিয়েলটর ভাই আছে, তারা যেমন যখন কোনো প্রমোশনাল এড দেয় বা আ ধরেন কোনো গিফট কার্ড দেয় কাউকে, those are legitimate অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আ আরেকটা জিনিস আমাদের খুব আ প্রবলেমেটিক, সেটা হলো যে আমাদের আ বিজনেস ওনারদের মধ্যে, শুধুমাত্র এটা বাংলাদেশী না, এটা সব বিজনেস ওনারদের মধ্যেই, যে বিজনেস ওনাররা ইউজুয়ালি কর্পোরেশনটাকে আর পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টটাকে ওনারা সেপারেট করতে পারে না। এটা সাইকোলজিক্যাল একটা বিষয়। ওনারা ভেবেই নেয় যে বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টটাও হলো আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট। এটার মধ্যে একটু প্রবলেম আছে। কারণ সিআরএ ডাস নট লুক দেম সেইম ওয়ে। সো অনেকেই দেখা যায় যে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে গ্রোসারি করতেছে। যে হয়তোবা গ্রোসারি স্টোরে গিয়ে বিজনেস অ্যাকাউন্টের ডেবিট কার্ড বা চেকিং ক্রেডিট কার্ড ইউস করতেছে। দেন দ্যা প্রবলেম হ্যাপেন্স যে দেন অ্যাকাউন্টদেরকে এটা রিকনসাইল করতে হয়, যে এটাকে রিক্যাটেগরাইজ করতে হয় যে না, এটা পার্সোনাল এক্সপেন্স, এটা বিজনেস এক্সপেন্স। সো এই ব্যাপারটা একটা প্রবলেমেটিক থেকে যায়। সো ইউজুয়ালি আমরা যেটা বলি যে আপনি সবসময় বিজনেসের যে এক্সপেন্স সেটা আপনি একটা সেপারেট আ অ্যাকাউন্ট ইউস করবেন। যেমন ক্রেডিট কার্ড অথবা বিজনেস অ্যাকাউন্ট। ইউ ইউস দোজ ফর ইউর বিজনেস এক্সপেন্স, এবং আপনার পার্সোনাল এক্সপেন্স যেগুলো সেগুলো আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ইউস করবেন অথবা পার্সোনাল ক্রেডিট কার্ড থেকে ইউস করবেন। সেইম গোজ উইথ আপনার আম গাড়ির ক্ষেত্রে। সো এটা খুবই কমন একটা জিনিস যে আ অনেকেই আ বিজনেস ওনাররা গাড়ি থাকে এবং এগেইন কনসেপ্টটা সেইম। যদি আপনার গাড়িটা আপনি যে ট্রাভেলটা করতেছেন ওটা যদি আপনি আপনার বিজনেসের পারপাস এ ইউস করেন। ধরেন কথার কথা রিয়েলটরদের অনেক ট্রাভেল করতে হয়। দে হ্যাভ টু গো টু হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ আ আ মানে ওপেন হাউস, এবং এই যে ট্রাভেলটা এটা পুরাপুরি 100% লেজিটিমেট এক্সপেন্স। সো ওই ট্রাভেলের যে এক্সপেন্সটা they can write off. কিন্তু আপনি ধরেন একটা আইটি কন্ট্রাক্টর যে কিনা হোম অফিস তার বাসা।
হি ক্যানট ডিডাক্ট এভরি সিঙ্গল ট্রিপ এবং হয়তোবা তার যে পোরশনটা আ গাড়ির পোরশনটা, এক্সপেন্সটা প্রবাবলি উইল বি অলমোস্ট ক্লোজ টু 0 কারণটা হচ্ছে কি তার কখনো বিজনেস পারপাস এ গাড়ি ইউজই করতে হয় না। সো হি ক্যানট জাস্ট বাই আ কার অ্যান্ড পুট ইট ইনটু দ্য কর্পোরেশন। ইটস ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সো এই জিনিসটা অনেকের মধ্যেই মিসকনসেপশন আছে। আ এই যে বুককিপিং এর কথাটা কেন বললাম? কারণ আপনি যখন সিআর এর কাছে আ আপনার বিজনেসটা সাবমিট করবেন, প্রত্যেকটা বিজনেসের একটা কোড থাকে যে বিজনেস কোডটা কি? ওইটা দিয়ে সিআরএ জানে যে এইটা কি ধরনের বিজনেস। এবং সিআরএ করে কি তখন ওরা চেক করে যে আচ্ছা এই বিজনেসের এভারেজে অন্যান্য যারা বিজনেস ওনার তাদের কিরকম খরচ? এবং ওরা যখন দেখে যে আপনার খরচটা যদি ওদের যে রেঞ্জটা একটা আছে এভারেজ রেঞ্জ ওটার থেকে অনেক বেশি আউটসাইড এ চলে যায়, তখন ওরা অডিট করে। যেমন ধরেন যদি কেউ রিয়েলটর হয়। রিয়েলটরদের obviously প্রচুর আ মাইলেজ থাকবে। মানে গাড়ির এক্সপেন্স অনেক হাই হবে। এটা ওরা জানে, সিআরএ জানে। So if somebody is using their car 90% or 100% of their time for মানে এই বিজনেস ইনকামে they might be fine, সিআরএ might be fine। বাট ওই যে যেটা বললাম আইটি কন্ট্রাক্টর যদি এখন আ যদি যার বাসা কিনা হোম অফিস এবং তার কখনো কোনো কাস্টমারের বাসায় ট্রাভেল করতে না হয়, then if he starts to claim 80% of their আ মানে এই গাড়ির এক্সপেন্স যদি বিজনেস এ দিতে থাকে, সিআরএ will definitely challenge that এবং তখন ডিনাই করে দিবে। এবং যদি এটা রিপিটেড কোন অ্যাকাউন্টেন্ট যদি এই কাজটা রিপিটেড করে, ওই অ্যাকাউন্টেন্টকে সিআরএ ব্ল্যাকলিস্ট করে দেয় যে whatever that accountant will submit, they will audit all the file। সো এই কারণে যারা একটু রেপুটেড আ অ্যাকাউন্টেন্ট তারা কিন্তু they they do the initial স্ক্রিনিং। কারণ বিজনেস ওনাররা তো অনেক কিছু জানে না। লেজিটিমেটলি তারা অনেক সময় আ ট্যাক্স এর এই বিষয়গুলো জানে না। আ সো আ কিন্তু অ্যাকাউন্টেন্টদের এই জিনিসটা প্রটেক্ট করতে হবে যে আদারওয়াইজ সিআরএ ব্ল্যাকলিস্ট করে দিবে। সো বুককিপিং যেটা বললাম যে বুককিপিং মানে আপনাকে প্রত্যেকটা আ এক্সপেন্স ক্যাটেগরি করতে হবে যে এটা কি পার্সোনাল এক্সপেন্স নাকি বিজনেস এক্সপেন্স। এনিথিং দ্যাট ইউ স্পেন্ড টু আর্ন মানি will be business expense, everything else is personal expense, so that's the bottom line। হ্যাঁ? সো আপনি চাইলেই সবকিছু বিজনেস এক্সপেন্স এ দেখাতে পারবেন না। আচ্ছা, এখন আ নেক্সট যেটা ট্যাক্সেশন এর ব্যাপারে যাওয়ার আগে আমি জাস্ট একটু বলে নেই যে, এই যে আমরা যে ফার্স্ট এই দেখলাম যে সোল প্রোপ্রাইটর অথবা এমপ্লয়ি অথবা কর্পোরেশন। সো আমাদের ট্যাক্সেশন এর মধ্যে একটা আ কনসেপ্ট কাজ করে সেটাকে বলা হলো থিওরি অফ ইন্টিগ্রেশন। থিওরি অফ ইন্টিগ্রেশন টা কি? যে আপনি নো ম্যাটার হোয়াট আ পাথ ইউ চুজ মানে আপনি এমপ্লয়ি হন অথবা সোল প্রোপ্রাইটর হন অথবা কর্পোরেশন হন অথবা পার্টনারশিপ হন। আমি পার্টনারশিপ নিয়ে খুব একটা কথা বলি নাই এখানে। বাট সাম পিপল অলসো ফর্ম পার্টনারশিপ। বাট আমি পার্টনারশিপ এ যাচ্ছি না কারণ খুব বেশি মানুষ হয়তোবা পার্টনারশিপ করে না। বাট আপনি যেই ফর্মেই যান না কেন, এমপ্লয়ি, সোল প্রোপ্রাইটর অথবা কর্পোরেশন, আপনার যে টোটাল আ ট্যাক্স অ্যামাউন্ট টা হবে সিআর এর কাছে, this will be very similar amount। আ কারণ কর্পোরেশন যখন আপনি করেন, আপনি কিন্তু ট্যাক্স ২ বার দেন। একবার দেন হলো কর্পোরেট লেভেলে, আরেকবার দেন হলো পার্সোনাল লেভেলে। সো আপনি যদি ওইটা এড করেন এবং আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এই যে টোটাল অ্যামাউন্টটা আপনি এমপ্লয়ি হিসেবে অথবা কর্পোরেশনের মাধ্যমে এই দুটাতেই সিমিলার হবে। একেবারে এক্সাক্ট সেইম না হলেও খুব কাছাকাছি যাবে। সো দ্যাট ইস দ্যা আইডিয়া অফ ইন্টিগ্রেশন এবং এটাই হলো বেসিক যে আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এটার উপরেই বেস করেই। যে আপনি কর্পোরেশন করে আপনি আ কোনো অ্যাডভান্টেজ নাই ট্যাক্সের ব্যাপারে। হ্যাঁ, আপনার কিছু আ আপনি ডেফার করতে পারবেন যে আজকে ট্যাক্সটা না দিয়ে আমি হয়তোবা ৩ বছর পরে দিলাম বা ২ বছর পরে দিলাম। That can be done, but in the end the result will be the same। আচ্ছা, এখন আসি যে কর্পোরেট ট্যাক্স রেটটা কিরকম? আমাদের আ কানাডাতে আ আপনারা জানেন যে ২ রকমের ট্যাক্স হয়। একটা হলো ফেডারেল ট্যাক্স রেট, আরেকটা হলো প্রভিন্সিয়াল ট্যাক্স রেট। সো স্মল বিজনেস যারা আমরা স্মল বিজনেস ওনার তাদেরকে গভর্নমেন্ট ওরা চায় ইনসেনটিভ দিতে। তো ইনসেনটিভ দেওয়ার জন্য ওরা করে কি? যে আ রেটটা ইনকাম ট্যাক্স এর যে রেট, বিজনেস ইনকাম ট্যাক্স এর রেট সেটা খুব লো রাখার চেষ্টা করেছে। সো এটা কিভাবে কাজ করে? ধরেন আমার
একটা কর্পোরেশন আছে, XYZ কোম্পানি আছে। এই কোম্পানিতে আমি ৳২,০০,০০০ র মতো আমি প্রফিট করি। মানে আমার যে আ সেক্ষেত্রে আমার ট্যাক্সটা হবে কিরকম? যে স্মল বিজনেস এর যে রেট সেটা এই কলামটা হচ্ছে স্মল বিজনেস এর কলাম। সো ফেডারেল এ আমাকে ৯% দিতে হবে। মানে ৯% আমার আ ট্যাক্স দিতে হবে ফেডারেল গভর্নমেন্টকে এবং আমি যেহেতু অন্টারিওতে থাকি সো এখানে আরো ৩.২% যাবে ডাকফোর্ড এর কাছে। সো আমার টোটাল ট্যাক্স হবে হলো ৯ প্লাস ৩ ১২.২। সো এটা হলো স্মল বিজনেস এর ট্যাক্স রেট। সো আ তানভীর ভাই যেটা কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলেন যে কন্ট্রাক্টররা যখন ইনকর্পোরেট করে তখন তারা বিজনেস লেভেলে এই ১২% ট্যাক্স দেয়। কেউ যদি ম্যানিটোবায় থাকে, ম্যানিটোবাতে স্মল বিজনেস এর কোন ট্যাক্স নাই। সো দে হ্যাভ 0 সো শুধুমাত্র তারা ৯% ট্যাক্স দেয়। এখন আপনার কাছে মনে হইতে হবে যে, "ওয়েট a মিনিট আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে, যারা এমপ্লয়ি ভার্সাস পার্সোনাল একই হওয়ার কথা। কিন্তু এখানে আমি দেখতেছি ৯% কেন? ডিফারেন্সটা কেন?" কারণটা হলো আমি একটু পরেই বলতেছি। আ এইটা আপনার ৯% হলো বিজনেস লেভেলে আপনি দিলেন। এই অ্যামাউন্টটা হলো ৫,০০,০০০ পর্যন্ত। আপনার প্রফিট যতক্ষণ পর্যন্ত ৫,০০,০০০ এর নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই স্মল বিজনেস রেটে দিবেন। যখনই আপনার প্রফিট ৫,০০,০০০ এর উপরে চলে যাবে, ধরেন আপনি তানভীর ভাই যেমন টিডিতে কাজ করে। টিডির প্রফিট কিন্তু ৫,০০,০০০ এর অনেক উপরে। বিলিয়নস অফ ডলার্স। সো টিডি এই রেটে কখনো ট্যাক্স দিবে না। টিডি দিবে কি? এই রেটে, জেনারেল রেটে। সো টিডি ধরেন অন্টারিওতে আ ওদের রেট হবে হলো ১৫ প্লাস আ ১১ ২৬% রেটে ট্যাক্স দিবে। সো এটা হলো কর্পোরেশনের ট্যাক্স দিবে। ধরেন অন্য একটা কোম্পানি Shopify। Shopify ও যেরকম অন্টারিওতেই মনে হয় রেজিস্টার্ড আমি জানি না। বাট Shopify will pay 26% ট্যাক্স। হ্যাঁ? আ ওরা ওরা যেহেতু বিলিয়নস অফ ডলারের ইনকাম করে। আর এই কলামটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ইনকাম। আমি এটা নিয়ে একটু পরে আসতেছি। বাট এটা হলো আপনার ইনভেস্টমেন্ট। কর্পোরেশনের ভিতরে আপনি যদি ইনভেস্ট করেন সেইটা হলো এই রেটটা। যে এখানে আপনার ফেডারেলে ৩৮% প্লাস আপনার আরো ১১% সো অলমোস্ট 50% এর মতো রেট। আমি এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। বাট আমি জাস্ট ফোকাস করতে চাচ্ছি যে স্মল বিজনেস এর রেট। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্মল বিজনেস এর যে ট্যাক্স রেটটা সেটা অলমোস্ট ১১-১৩% এর মধ্যে। সরি ৯ থেকে আ হাইয়েস্ট হলো অন্টারিওতেই ১৩ সো ৯ থেকে ১২% এর মধ্যেই আপনার ঘোরাফেরা করে বিভিন্ন প্রভিন্স এর উপরে ডিপেন্ড করে। সো ইটস প্রিটি লুক্রেটিভ যে যারা স্মল বিজনেস ওনার দে ক্যান পে ভেরি স্মল ট্যাক্স রেট। আচ্ছা। এনি কোয়েশ্চেন ভাইয়া সো ফার? তারপরে আমি যাবো সেলারি ভার্সাস ডিভিডেন্ড যে পরবর্তীতে কিভাবে টাকাটা আসে? Okay, so under 500,000, basically it's this small business tax rate. এক্সাক্টলি। Acha. So, um, okay, yeah, I think got it. So, our over 5%, 500,000. Acha. Yeah, okay, হ্যাঁ, let's go move to the next one. হ্যাঁ। এখন কথা হলো যে আপনার যে প্রফিটটা সেটা তো আপনার কর্পোরেশনের ভিতরে ছিল। এখন আপনার পার্সোনালি কি? আমি ১ম থেকেই বলে আসছি যে কর্পোরেশন ইস a সেপারেট আ থার্ড পার্টি, রাইট? এখন ইউজুয়ালি যেটা হয় যে কর্পোরেশন থেকে আপনি অ্যাজ এ ওনার আপনি যখন টাকাটা তুলবেন, আপনি ইউজুয়ালি ২ টা মেথডে আপনি টাকা তুলতে পারেন। একটা হলো আইদার সেলারি অথবা ডিভিডেন্ড। এখন সেলারিটা কিরকম? সেলারিটা হলো আপনি অ্যাজ ইফ আপনি আ অ্যাজ অ্যান এমপ্লয়ি এটার সাথে কোনো পার্থক্য নাই। আপনি যদি সেলারি নেন, আপনি আ আরেকজনের কোম্পানিতে কাজ করলে যেরকম হতো, আপনি আ আপনার নিজের বিজনেসে কাজ করলেও আপনি সেইম ট্রিটমেন্ট পাবেন। হ্যাঁ, যেহেতু আপনি ওনার ক শেয়ার হোল্ডার এবং ওনার এবং ডিপেন্ডিং অন আপনার যদি কন্ট্রোলিং পজিশন থাকে অথবা মাইনরিটি পজিশন মানে আপনার যদি পার্সেন্টেজ অফ ওনারশিপ যদি বেশি হয় একটা সার্টেন লেভেলের উপরে, তাহলে আপনার আ কিছু এক্সট্রা রেস্ট্রিকশন থাকে। বাট আমি ওই অত ডিটেইলস এ যাব না। বাট বেসিক্যালি আপনি ট্যাক্সটা যেটা আপনি দিবেন, সেটা সেইম হবে অ্যাজ ইফ আপনি যদি আরেকজনের কোম্পানিতে কাজ করতেন। সো আপনি যখন আরেকজনের কোম্পানিতে কাজ করেন, বছর শেষে আপনি একটা T4 পান। সো আপনি যখন সেলারি হিসেবে নিবেন, তখনও আপনি একটা T4 পাবেন বছর শেষে। আপনার অ্যাকাউন্টেন্ট আপনাকে হিসাব করে একটা T4 দিয়ে দিবে। এবং এক্সাক্টলি সেইম ওয়েতে আপনি যেভাবে পার্সোনাল ট্যাক্স সাবমিট করেন, সো একইভাবে আপনি পার্সোনাল সাবমিট করবেন। আ ডিভিডেন্ড যদি আপনি নেন, তাহলে একটু স্লাইটলি ডিফারেন্ট। ডিভিডেন্ডে আপনার T5 ইস্যু হয়। এটা একটা ধরনের ট্যাক্স স্লিপ এবং
আপনি যদি স্মল আ আপনি যদি ডিভিডেন্ড হিসেবে নেন, তখন এখানে একটা ব্যাক এন্ড এ একটা কমপ্লেক্স ক্যালকুলেশন হয় এবং এটা নিয়ে আমি খুব একটা বেশি টাইম স্পেন্ড করতে চাচ্ছি না। বাট ওই যে বললাম যে ইন্টিগ্রেশন এর ব্যাপারটা, সো এই ইউজুয়ালি এটা করা হয় হলো বিভিন্ন ধরনের ট্যাক্স ক্রেডিট এপ্লাই করে। সো ওরা মেক সিউর করতে চায় যে এই ডিভিডেন্ড বা সেলারি এইটা দেওয়ার পরে যে আপনার এন্ড যে আপনার আ যে ট্যাক্সটা সেটা আপনার সেইম হবে। সো ওরা একটা টুলস ইউস করে ডিভিডেন্ড ট্যাক্স ক্রেডিট। বাট এটা অত বেশি জানার দরকার নাই। এটা আপনার অ্যাকাউন্টেন্ট ভালো বলবে আপনাকে। বাট বেসিক আইডিয়া হচ্ছে যে আপনাকে বিভিন্ন ধরনের ট্যাক্স ক্রেডিট দিয়ে ওই অ্যামাউন্টটা সমান করে। মানে যে ট্যাক্সটা দিতে হতো আপনার ওইটাকে ইকুয়ালাইজ করে। সো আ সেইম ভাবেই এটাও আপনার ট্যাক্স ফাইলিং এর সময় আপনাকে সাবমিট করতে হবে। দ্যা বিগেস্ট ডিফারেন্স বিটুইন সেলারি ভার্সাস ডিভিডেন্ড হলো আপনার সবচেয়ে বড় যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে আপনার সিপিপির ব্যাপারটা। সিপিপিটা আপনি যদি পেতে চান, কানাডা পেনশন প্ল্যান আপনারা যারা যদি এই সেকশনটা দেখে থাকেন, আপনার যদি সিপিপি সম্পর্কে আইডিয়া না থাকে, গো ব্যাক টু আওয়ার এপিসোড 1 এপিসোড 1 এ আমরা সিপিপি নিয়ে অনেক কথা বলেছি। সো বেসিক্যালি সিপিপি হলো কানাডা পেনশন প্ল্যান এবং এইটার জন্য আপনার প্রত্যেক পেচেক থেকে আমরা ইউজুয়ালি $3800 এর মতো দেই এখন। সো আপনি যখন বিজনেস ওনার, ইউ আর সাপোজড টু পে বোথ পোরশন, এমপ্লয়ার পোরশন এবং এমপ্লয়ি পোরশন। বিকজ আপনিই বিজনেস ওনার আবার আপনিই এমপ্লয়ি। সো আপনাকে বোথ সাইড এর সিপিপি প্রিমিয়াম দিতে হবে। সো এটা এই বছর অলমোস্ট 7700 টু 8000 এর মতো। হ্যাঁ? এবং সিপিপির কিছু রুলস আরো চেঞ্জ হয়েছে লাস্ট ২ ইয়ার্স এ। সো এখানে এখন সিপিপি এবং সিপিপি 2 নামে। সো I don't wanna make it too complicated বাট আপনি যদি আ সিপিপি পেতে চান, then you have to take the money as salary. কিন্তু আবার অনেকের এটার আর্গুমেন্ট এবং আ কাউন্টার আর্গুমেন্ট আছে। অনেক অ্যাকাউন্টেন্ট ডিভিডেন্ড হিসেবে ইস্যু করতে চায়। তারা বলে যে এই সিপিপির টাকাটা ওয়েস্ট। আবার অনেকে মনে করে যে না আমি সিপিপি চাই, আমি পেনশন চাই যখন আমি রিটায়ার করতে চাই। সো যদি আপনি পেনশন চান, then you have to take salary. যদি আপনি পেনশন না চান, তাহলে আপনার ডিভিডেন্ড হিসেবে আপনি এই টাকাটা সেভ করতে পারবেন। কিন্তু যদি আপনি ডিভিডেন্ড হিসেবে নেন, তাহলে মেক সিউর করেন যে কারণ আপনি কিন্তু আর তাহলে পেনশন পাচ্ছেন না। সো মেক সিউর করতে হবে যে আপনি আপনার নিজস্ব পেনশন তৈরি করতেছেন। আর আপনি যে এই যে ৩০ বছর ধরে ৳৮,০০০ না দিচ্ছেন, সো এই ৳৮,০০০ টা আপনাকে সেপারেটলি সেভ করতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে আপনি রিটায়ারমেন্ট এ চলে গেছেন কিন্তু আপনার কোন পেনশন নাই। whereas আপনার ফ্রেন্ড যে কিনা আ সেইম বিজনেস ওনার সে কিনা সিপিপি তে পেমেন্ট করেছে। সে কিন্তু বছর শেষে প্রায় ডিপেন্ডিং অন আপনি কবে নিচ্ছেন $18,000 থেকে $20,000 এর মতো বছরে পাবে যদি তারা ডিলে করে 70 পর্যন্ত। সো এই যে একটা হিউজ ডিফারেন্স এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো বিগেস্ট ডিফারেন্স হলো সেলারি ভার্সাস ডিভিডেন্ড এর মধ্যে যে আপনি কি সিপিপি চান কি চান না। সো এটা আপনার অ্যাকাউন্টেন্ট অথবা ফাইন্যান্সিয়াল প্ল্যানার আপনার সাথে যখন কথা বলবে, দিস ইস আ বিগ কনভারসেশন আপনার আ প্ল্যানারের সাথে যে আপনি কি চান? ডিভিডেন্ড অর সেলারি? আচ্ছা। সো যদি আপনি আরআরএসপি তে কন্ট্রিবিউট করতে চান, ইউ হ্যাভ টু টেক সেলারি। আ ডিভিডেন্ড নিলে ওটাতে আরআরএসপি কোন কন্ট্রিবিউশন রুম জেনারেট হয় না। প্লাস আরেকটা ডিফারেন্স ভালো ডিফারেন্স যেটা সেটা হলো যে, আপনি যদি সেলারি হিসেবে আপনি কোন টাকা নেন কর্পোরেশন থেকে, ওই টাকার উপরে আর কর্পোরেশন লেভেলে কোন ট্যাক্স দিতে হবে না। কারণ ওইটা কর্পোরেশনের জন্য এক্সপেন্স। সিমিলার টু লেটস সে আপনি কাউকে একজনকে হায়ার করলেন। সো কাউকে যখন হায়ার করেন, ওকে যদি ধরেন আপনি একটা এক্স অ্যামাউন্ট এর ডলার দেন, দ্যাটস অ্যান এক্সপেন্স টু ইউ। সো এই ক্ষেত্রে আপনি হলো অ্যাজ অ্যান এমপ্লয়ি কাজ করতেছেন। সো আপনাকে ও সেলারি দিচ্ছে। সো এই সেলারির টাকাটা বিজনেসের জন্য এক্সপেন্স। সো ওই টাকার উপরে আ স্যালা আ ট্যাক্স দিতে হচ্ছে না ওই আপনার কর্পোরেশনকে। কিন্তু ডিভিডেন্ড কিন্তু আপনার প্রফিটের পরে। আপনি ট্যাক্স দিয়ে দিলেন। সবকিছু থাকার পরে যে প্রফিটটা হবে, সেটা থেকে আপনি পার্সোনালি ডিভিডেন্ড নিচ্ছেন। সো আমি এটা পরের এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা পার্থক্য, এটা ইম্পোর্টেন্ট পার্থক্য সেটা হলো যে উইথহোল্ডিং। যে আপনি যখন সেলারি হিসেবে টাকা নিবেন, যখনই আপনি সেলারি হিসেবে টাকা নিচ্ছেন ইউজুয়ালি সা ও সিআরএ আপনাকে ১৫ দিনের মতো সময় দেয়। বাট ইউ হ্যাভ টু রেমিট মানে আপনি ৳১০,০০০ নিলেন। ৳১০,০০০ র মধ্যে অ্যা উপরে যা ট্যাক্স হওয়ার কথা ছিল, ওটা কিন্তু সিআরএ কে রেমিট করে দিতে হয়। মানে পাঠায় দিতে হয়।
পরের মাসের ১৫ তারিখের মধ্যেই। আদারওয়াইজ সিআরএ পেনাল্টি চার্জ করবে। কারণ এ ওরা যেভাবে দেখে যে ইউ আর অ্যান এমপ্লয়ি আপনি যখন ধরেন টিডি ব্যাংকে যখন তানভীর ভাই কাজ করে, আ টিডি ব্যাংক কিন্তু আগেই আ তানভীর ভাইয়ের স ট্যাক্স কেটে রাখে। এটা উইথহোল্ডিং ট্যাক্স কেটে রাখে। সো যেই টাকাটা তানভীর ভাইয়ার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ওটা কিন্তু ট্যাক্স পে করার পরে ঢোকে। সো ইট ইস আপনি যখন সেলারি হিসেবে নিবেন ইটস নো ডিফারেন্ট দ্যান দ্যাট। সো আপনি সেলারি হিসেবে যা নিবেন উইথিন 15 ডেইজ আপনাকে সিআরএ কে ওই ট্যাক্সের টাকাটা পাঠায় দিতে হবে। ডিভিডেন্ড এর ক্ষেত্রে এরকম কোনো রুলস নাই। কারণ ডিভিডেন্ডটা আপনি যখন তখন হিসেবে নিতে পারেন। সো সিআরএ আ অ্যাজ লং অ্যাজ আপনি কানাডার রেসিডেন্ট আ ওরা আপনাকে কখনোই চাবে না। আপনি বছর শেষে আপনি এই টাকাটা ডেবিট করবেন। আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন। সো বেসিক আ এই একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা দেখালে আপনাদের মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে যে ট্যাক্সেশন টা কিভাবে কাজ করে কর্পোরেট এবং পার্সোনাল লেভেলে। সো ধরেন আমি এখানে একটা কর্পোরেশনের কথা এক্সাম্পল হিসেবে নিয়েছি যেটা সিম্পল। এই ক্যালকুলেশন গুলো আমি যেটা দেখাচ্ছি খুব সিম্পল ক্যালকুলেশন। এটার ব্যাক এন্ড এ অনেক আরো কমপ্লেক্স ট্যাক্স ক্রেডিট এর ব্যাপার-ট্যাপার আছে। I didn't want to make it that complicated বাট আমি একটা খুব সিম্পল একটা আ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখাচ্ছি কর্পোরেশন লেভেলে। সো আপনি একটা বিজনেস শুরু করলেন। ধরেন আমি আমার ফা আ এক্সাম্পলই ধরি। যে ধরেন আমার কোম্পানিতে আমি $১.৫ লাখ এর মতো রেভিনিউ পেলাম বছর শেষে। সো এখন আমার কাছে মনে হলো যে আমি আমার $৮০,০০০ আমার যে লাইফস্টাইল থাকা লিড করার জন্য আমি ৳৮০,০০০ আমাকে সেলারি হিসেবে দিলাম। এবং আমার আরো অন্যান্য খরচ থাকতে পারে। ধরেন আমার আ একটা কম্পিউটার এক্সপেন্স থাকতে পারে, আমার একটা অফিস রেন্ট থাকতে পারে। আ অনেক ধরনের এক্সপেন্স সহ আরো ৳২০,০০০ র মতো আমার আদার এক্সপেন্স হলো। সো আমার ৮০ প্লাস ২০ ৳১,০০,০০০ সো এই ৳১,০০,০০০ আমার টোটাল এক্সপেন্স। সো আমার নেট প্রফিট থাকলো ৫০,০০০ এর মতো। সো এখন এই ৫০,০০০ এর উপরে আমার ১২% রেটে ট্যাক্স হবে। যেহেতু আমি অন্টারিওতে থাকি। সো আমার এটা ৬১০০ এর মতো আমার ট্যাক্স দিতে হচ্ছে। সো এই টাকাটা আমি আমার কর্পোরেশন সিআর এর কাছে পাঠিয়ে দিবে। $৬,০০০ এখন এই ট্যাক্সটা দেওয়ার পরে আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রায় $44,০০০ এর মতো থাকলো অ্যাপ্রক্সিমেটলি। এই টাকাটা হলো আমার আফটার ট্যাক্স প্রফিট। হ্যাঁ? এবং এটার থেকেই আমি এখন এটা আমি বিজনেসের মধ্যে রেখে দিতে পারি অথবা আমি যেহেতু শেয়ার হোল্ডার আমি আমাকে ডিভিডেন্ড হিসেবে আমি ৳২০,০০০ ধরেন দিয়ে দিলাম। যে আমি আরো ৳২০,০০০ ডিভিডেন্ড হিসেবে নিলাম। সো ৳২০,০০০ দিয়ে দেওয়ার পরে আমার থাকলো হলো ৳২৩,০০০ র মতো বিজনেসে থেকে গেল। এই ৳২৩,০০০ আমি কিন্তু আমার বিজনেসে রিইনভেস্ট করতে পারি। ধরেন আমি হয়তোবা আরেকজন কন্ট্রাক্টরকে হায়ার করতে পারি, যে কিনা আমাকে হেল্প করতে পারে বিজনেসে। অথবা আমি হয়তোবা ইনভেস্টমেন্ট করলাম, কোন স্টকে ইনভেস্ট করলাম বা রিয়াল এস্টেটে ইনভেস্ট করলাম। দিস ইস দ্যা মানি আই ক্যান ইউস। এখন আসি যে এই যে আমি ৳৮০,০০০ আর ৳২০,০০০ আমি নিয়েছিলাম বিজনেস থেকে, that how it goes to my personal tax. সো এই ৳৮০,০০০ যেহেতু আমার T4 সেলারি, তো যেটা আগেই বললাম যেটা আমার T4 সেলারি সো আমাকে এটার উপরে সিপিপি দিতে হবে এবং আরো দিতে হবে আমাকে ডিভিডেন্ড। সো এখানে আ আমি কিন্তু ২০,০০০ নিয়েছিলাম, ২৩,০০০ কেন? ওই যে বললাম যে ডিভিডেন্ড ট্যাক্স ক্রেডিট এর গ্রোস আপ এখানে একটু কমপ্লেক্স ক্যালকুলেশন আছে। আপনাদের অতটা আমি কমপ্লিকেটেড করতে চাচ্ছি না। বাট আমার টোটাল যে ইনকাম আমার ট্যাক্স রিটার্ন এ তখন আসবে ৳১,৩০,০০০ সো ৳১,৩০,০০০ এর উপরে আমি যদি ধরে নেই আ আ আ আ মানে আমি এখানে এভারেজ একটা আ পার্সোনাল রেট নিয়েছি 24% অ্যাক্রস ক্যানাডা। বিভিন্ন প্রভিন্সে একটু হয়তোবা স্লাইটলি ডিফারেন্ট হবে। বাট ২৪% রেট যদি হয়, তাহলে আমার অলমোস্ট $২৪,০০০ এর মতো আ ট্যাক্স আসতেছে পার্সোনাল লেভেলে। সো তাহলে কি হচ্ছে যে আমি ৳২৪,০০০ আমি পার্সোনালি ট্যাক্স দিলাম। আর ওই যে ৳৬,০০০ আমি বিজনেসে ট্যাক্স দিলাম। সো টোটাল আমার ৳৩০,০০০ র মতো ট্যাক্স হলো। সো এই যে ৳৩০,০০০ ট্যাক্সটা টোটাল, আমি যদি এই ৳১,৫,০০,০০০ যদি আমি এস এ এমপ্লয়ি ও ইনকাম করতাম, আমার কিন্তু ওই একই পরিমাণের ট্যাক্স দিতে হতো অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ? সো এখানেই হলো ওই যে ইন্টিগ্রেশন এর ব্যাপারটা যে আপনি কর্পোরেশন এ নেন বা ইয়েতে নেন, একই রকম কাছাকাছি অ্যামাউন্ট এর আসবে। সো এইভাবে হলো আপনার কর্পোরেট এবং পার্সোনাল ট্যাক্স। আমি খুব সিম্পলিফাইড ওয়েতে দেখিয়েছি। বাট দিস ইস হাউ দ্যা ট্যাক্সেশন ওয়ার্কস। এনি কোয়েশ্চেন ভাইয়া? So, তাইলে a lot of people like prefer doing it like, I thought যে আপনি corporate level এর taxation save more money, like you can get more money back. So that
not really the case, I guess. না। কারণটা ওই যে ১ম এই আমরা বললাম ওই যে মনে আছে যে ট্যাক্স ডেফারেল এর কথা বলছিলাম একটা? Right, যে আপনি যদি আপনি সব টাকাই উইথড্র করে ফেলেন আপনার লাইফস্টাইল এর জন্য, then it makes no difference. right, It makes no difference যে আপনি কর্পোরেশনের মধ্যে করতেছেন নাকি আ পার্সোনালি করতেছেন। বাট আপনি যদি ধরেন আ কোন ডাক্তার, ধরেন কোন একটা ডাক্তার যে কিনা $500,000 বিল করতেছে মেডিকেল কর্পোরেশনে। তার লাইফস্টাইল চালানোর জন্য হয়তোবা $2,00,000 দরকার। এখন যদি উনি আ $5,00,000 কর্পোরেশন থেকে মানে পার্সোনালি নিত, পার্সোনালি যদি $5,00,000 নিত তার এভারেজ ট্যাক্স রেট হয়ে যেত প্রায় 44% 45%। আ এবং তার যে হাইয়েস্ট ট্যাক্স রেট সেটা প্রায় 53-54% রেটে যেত। মানে ৳2,50,000 এর উপরেই যদি আপনার সব ইনকামই হলো 53% 54% রেটে আপনার ট্যাক্সড হবে। সো তার জন্য এই এমপ্লয়ি হিসেবে কাজ করা হলো একটা মানে মানে এটা কেউ যদি একটুখানি ট্যাক্স পড়ে তার জন্য মানে 99% ডক্টরই হলো আপনার ইনকর্পোরেশন, মেডিকেল ইনকর্পোরেশন করে কেন হচ্ছে? কারণ হলো তাদের ৳৫,০০,০০০ কিন্তু আসলে দরকার হয় না। একটা ডাক্তার ৳৫,০০,০০০ মেডিকেল কর্পোরেশনে বিল করতেছে। তার হয়তোবা একটা অ্যাসিস্ট্যান্ট থাকে অথবা তার অফিস রেন্ট দিতে হয়। এগুলো দেওয়ার পরেও কিন্তু তার প্রায় ৳৪,৫,০০,০০০ থেকে যায়। He doesn't need that money for his personal expense. So হয়তোবা তার $2,00,000 দরকার। সো বাকি যে ৳2,00,000 ট্যাক্স দেওয়ার পরে কর্পোরেট লেভেলে সেই টাকাটা আপনার কর্পোরেশনের ভিতরে থেকে যাবে এবং এই টাকাটা আপনার গ্রো করবে। সো that is the biggest আ মানে reason why people should be incorporating. আপনার যদি এখন আ আপনি ৳2,00,000 ইনকাম করেন, বাট আপনার ৳2,00,000 ই খরচ করতে হবে এবং তাহলে it doesn't make any difference that much. কারণ আপনি যে মেইন পারপাস ট্যাক্স ডেফারেল ওটা আসলে কোন কিছু হচ্ছে না। okay, so the ওকে। more money you make, since more হ্যাঁ, মানে money you কর্পোরেশনের মধ্যে টাকা থাকলেই ওইটা আসলে আপনার জিনিসটা মেক সেন্স করবে। আনফরচুনেটলি এই সামারে সেপ্টেম্বরে সরি জুন মাসে যখন গভর্নমেন্ট আপনার অ্যা অ্যা ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়িয়ে দিল আপনার কর্পোরেশনের জন্য ইট মেড আ লট অফ বিজনেস ওনার মানে পিস অফ করে দিয়েছে যে they really do not want to মানে অনেক ট্যাক্স আরো এড করেছে এই কর্পোরেশনের উপরে। সো ইট ইট এটা আসলে খুব আ বিজনেস ওনারদের জন্য আসলে খুব হার্টফুল। কারণ বিজনেস চালানো এমনিতেই কঠিন কাজ। তার উপরে আবার যদি গভর্নমেন্ট থেকে এরকম ইনসেনটিভ না থাকে, তাহলে আসলে এটা খুবই হার্টফুল। আচ্ছা, এখন আসি যে অপারেটিং কোম্পানি ভার্সাস আপনার হোল্ডিং কোম্পানি। তো ইউজুয়ালি যেটা হয় যে বিজনেসটা সবাই আসলে স্টার্ট করে ইউজুয়ালি আনলেস ইউ আর এ ডক্টর, ডক্টররা ছাড়া ইউজুয়ালি মোস্ট অফ দ্যা বিজনেস স্টার্ট করলে ৩-৪ বছর লেগে যায় স্টার্ট করতে এবং প্রফিট করতে। ডক্টরদের একটা সুবিধা হলো ডক্টররা যেহেতু কানাডাতে এমনিতেই আ ডক্টরদের শর্টেজ এবং গভর্নমেন্ট থেকে অলরেডি ওদেরকে সিটিজেনদের লিস্ট দিয়ে দেয় এবং আ ডক্টররা যেহেতু ডিরেক্টলি ক্লায়েন্টকে পেশেন্টকে বিল করে না, ওরা গভর্নমেন্টকে বিল করে। সো দে ক্যান বি ভেরি প্রফিটেবল ভেরি কুইকলি। দেখা যায় যে ১ম বছর থেকেই $৩-৪ লাখ বিল করতেছে। বাট অন্যান্য প্রফেশনাল যারা যেগুলো বিজনেস যেমন অ্যাকাউন্টেন্ট বা আমার মতো ফাইন্যান্সিয়াল প্ল্যানার আমাদের ইউজুয়ালি টেকস 3-4 ইয়ার্স টু বিল্ড আপ দ্যা প্র্যাকটিস। সো এইখানে যেটা হয় যে, যখন এই যে ডে টু ডে বিজনেস এর জন্য যেই কোম্পানিটা করে, এটাকে সাধারণত বলে অপারেটিং কোম্পানি। এখন অপারেটিং কোম্পানিতে থেকে যখন আস্তে, আস্তে প্রফিটটা জমা হতে থাকে যে আমার হয়তোবা $2,00,000 প্রফিট হ আ রেভিনিউ আসলো আমার ওই যে ১ম যে এক্সাম্পলটা দিলাম যে আমি ৳২৪,০০০ র মতো আমার কর্পোরেশনে থেকে গেল। এই ৳২৪,০০০ র মতো আরো ধরুন আরো ২-৩ বছর থাকার পরে হয়তোবা আমার $১-২ লাখ জমলো কর্পোরেশনের ভিতরে। এই টাকাটা যদি আমি কর্পোরেশনের ভিতরে রেখে দেই, আ ইউজুয়ালি এটা একটা প্রবলেম হয়ে যায়। কারণ হলো যে আমি যদি কখনো লসুট হয়, তাহলে আমার আ যে কাস্টমার যে আমাকে লসুট করলো, he can get access to that money. সো এই কারণে অনেক সময় যেটা করে যে এই যে এক্সেস টাকাটা থাকে কর্পোরেশনের ভিতরে এটাকে সরায় ফেলে। এই সরিয়ে ফেলে আরেকটা কোম্পানির কাছে নিয়ে যায়। এটাকে বলে হোল্ডিং কোম্পানি। মানে এই, এই অপারেটিং কোম্পানিটা এই হোল্ডিং কোম্পানিটা এই অপারেটিং কোম্পানিটার শেয়ারটা হোল্ড করে। এইজন্য এটাকে হোল্ডিং কোম্পানি বলে।
সো এটা একটা আরেকটা কোম্পানি এবং এই কোম্পানিটার মধ্যে সাধারণত আপনার এই এই যে এক্সেস টাকাটা থাকে এটা ট্রান্সফার হয়ে যায়। আমি এটা একটা পরবর্তী একটা চার্ট দিয়ে বুঝালেই আপনারা বুঝতে পারবেন। ইউজুয়ালি যেটা হয় যে এই হোল্ডিং কোম্পানিটাই হয়ে যায় হলো আপনার আ কোম্পানি টু ইনভেস্ট। মানে এই হোল্ডিং কোম্পানির মধ্যেই সাধারণত সবাই ইনভেস্ট করা শুরু করে। এই ইউজুয়ালি হোল্ডিং কোম্পানির মধ্যে আপনি রিয়াল এস্টেট কেনে মানুষজন, ইনভেস্টমেন্ট কেনে। আ মানে যেই সব ইনভেস্টমেন্ট আপনার ডে টু ডে অপারেশন এর জন্য লাগে না, অপারেটিং কোম্পানিতে লাগে না, সেই সব অ্যাসেট আপনার এই হোল্ডিং কোম্পানির কাছে চলে যায়, ইউজুয়ালি। সো এই জিনিসটা এইভাবে কাজ করে যে অপারেটিং কোম্পানিটা হলো আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি আপনি করতেছেন। তারপরে আপনার যেই অ্যাসেট গুলো লাগবে না, সেই টাকাটা আপনি একটা হোল্ডিং কোম্পানির মধ্যে নিয়ে যাচ্ছেন এবং এই হোল্ডিং কোম্পানিটাই হলো আপনার সকল ধরনের ইনভেস্টমেন্ট গুলো করবে। এবং এই হোল্ডিং কোম্পানিটা কোনো ক্লায়েন্টের ইন্টারেকশন নাই। সো ক্লায়েন্ট বা আপনার যদি কোনো লোন নিয়ে থাকেন, বিজনেস লোন, এরা এই হোল্ডিং কোম্পানির অ্যাক্সেস পায় না। সো ও এই টাকাটা আপনি সিকিউরড করে ফেলতেছেন। হুম। সো এটা আপনার অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্সিয়াল প্ল্যানাররা আপনাকে বুঝাবে যখন আপনার ঐরকম সিচুয়েশন এ যাবে। বাট আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক একটা গাইড দেওয়ার চেষ্টা করেছি। এখন আসি যে অনেকেই আ ইনভেস্ট করতে চায় কর্পোরেশনে। তো ওই যে বললাম যে মিসকনসেপশন যে ভাবে যে আচ্ছা আমার স্মল বিজনেস রেট হলো আ ৯%। আমি যদি আমার টাকাটা যেগুলো আছে আমি যদি কর্পোরেশনের ভেতরে নিয়ে আমি ইনভেস্ট করি তাহলে তো আমার জন্য ভালো হবে। কারণ আমি তখন ১২% রেটে মাত্র ট্যাক্স দিতে হচ্ছে। সো গভর্নমেন্ট তো আর আসলে অত বোকা না। গভর্নমেন্ট ওইটা চিন্তা করে নিচ্ছে যে আপনি হয়তোবা এভাবে চিন্তা করতেছেন। সো গভর্নমেন্ট যেটা করে যে আম ওরা আপনাকে ২ টা রেটে ট্যাক্স করে। সো ধরেন আপনি একটা কর্পোরেশন অনেকেই বলে যে আ আমি কর্পোরেশনের ভিতরে রিয়াল এস্টেট করব। এটা খুব কমন একটা কোয়েশ্চেন। দেখবেন যে অনেকেই ভাবে যে কর্পোরেশনের মধ্যে যদি আমি রিয়াল এস্টেট কিনি তাহলে হয়তোবা আমাকে ৯% বা ১২% রেটে ট্যাক্স দিতে হচ্ছে। রং। 99% কেসেই এটা রং। কারণটা কি? কারণ হলো আপনার যতক্ষণ না পর্যন্ত ৫ জন ফুল টাইম এমপ্লয়ি আপনি কর্পোরেশনের মধ্যে না থাকতেছে, ততক্ষণ পর্যন্ত এটাকে গভর্নমেন্ট ওই কর্পোরেশনটাকে দেখে হলো আপনার আ স্পেসিফাইড ইনভেস্টমেন্ট বিজনেস বলে এটাকে। বাট বেসিক্যালি যেটা ওরা ওরা যেভাবে ক্যাটেগরাইজ করে সেটা হলো যে জাস্ট বিকজ আপনার রিয়াল এস্টেট কোন কর্পোরেশনের ভিতরে আছে, ইট ডাজন্ট মেক দ্যাট কর্পোরেশন আ মানে রিয়াল এস্টেটের বিজনেস কনসিডার করে না। সো ওরা করবে কি আপনাকে এই যে ফুল রেট যেটা আমি বললাম, ১ম এই বললাম যে ইনভেস্টমেন্ট ইনকাম এর যে রেট সেটাতে ওরা ট্যাক্স করবে। সো এটা আমাদেরকে প্রচুর এক্সপ্লেইন করতে হয় মানুষজনকে যে আ কর্পোরেশনের ভিতরে আপনি রিয়াল এস্টেট কিনলে আপনি আ এই রেট পাবেন না। আপনি স্মল বিজনেস এর রেট পাবেন না। আপনাকে ওরা ক্যাটেগরাইজ করে এই যে এই রেটেই আপনাকে চার্জ করবে। সো অলমোস্ট 50% রেটে। সো this goes same যে আপনি যদি কোন কর্পোরেশনের ভিতরে আপনি ইনভেস্ট করেন যে স্টক, মিউচুয়াল ফান্ড, প্রাইভেট অন্য কোম্পানিতেও যদি আপনি ইনভেস্ট করেন, যেকোনো ইনভেস্টমেন্ট আপনি কর্পোরেশনের ভিতরে করেন না কেন, যখনই এটা প্যাসিভ ইনভেস্টমেন্ট হবে, তখনই ওরা এই রেটে ইনভেস্ট করবে। হ্যাঁ? হ্যাঁ, ধরেন এখন আপনি একটা রিয়াল এস্টেট কর্পোরেশন করলেন যেখানে আপনি অনেক আপনার ফুল টাইম এমপ্লয়ি আছে। আপনার ১০ থেকে ১৫ জন ফুল টাইম এমপ্লয়ি আছে রিয়াল এস্টেটের রিলেটেড। Then you are considered as active in the real estate business. Then আপনি এই রেটটা পাবেন। কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত ৫ জনের কম আপনার ফুল টাইম এমপ্লয়ি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা আ আপনার এই রিয়াল এস্টেট হোল্ডিং গুলো আপনার আ স্মল বিজনেস রেট পাবেন না। সো এটা একটা বিগ মিসকনসেপশন আমাদের কমিউনিটিতে। এনি কোয়েশ্চেন ভাইয়া? So, so if the holding company is investing in stocks and এই রেট, এই সেম রেট, same rate, okay, সেম রেট। সো ওরা চায় না যে আপনি হোল্ডিং কোম্পানির মধ্যে রেখে দেন খুব একটা। but holding company is a good option to put হোল্ডিং the কম assets. এখন ইউজুয়ালি হোল্ডিং কোম্পানি তারাই করে যাদের হলো অনেক প্রফিট হয়ে যায়। মানে তারা দেখা যায় যে পার্সোনালি নিলেও তারা খুব হাই ট্যাক্স ব্র্যাকেট এর মধ্যে। আচ্ছা, সো তাদের জন্য আসলে এই 50 আর ওই যে যেমন ডাক্তারদের কথা বললাম। তারা যদি এখন পার্সোনালিও নিয়ে আসে,
তারাও স্টিল তারা দেখা যাচ্ছে যে 40-50% রেঞ্জে পড়ে যাচ্ছে। কারণ তারা তো এত, এত ইনকাম তাদের যে ওই ২.৫ লাখ এর উপরে গেলেই ওদের আপনার ৫৩% রেটে দিতে হচ্ছে ট্যাক্স। সো ফর দেম ইটস মানে খুব একটা ডিফারেন্স মেক করে না। সো এই কারণে তারা হোল্ডিং কোম্পানিতে রেখে দেয়। সো হোল্ডিং কোম্পানি ইস নট ফর এভরিবডি, যেটা বললাম যে আপনি যখন ১ম এই স্টার্ট করবেন, ইউজুয়ালি আপনি অনেক হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ডলার প্রফিট করতেছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার হোল্ডিং কোম্পানির আসলে ওইটা আসলে ডিসকাশনটা করবে না আপনাকে। যখন আপনার প্রফিট অনেক থাকবে আপনার কর্পোরেশনে এবং you cannot do anything about it, then usually it makes sense to transfer it to a holding company. আচ্ছা, এখন আরেকটা যেটা তো ইউজুয়ালি যেটা করে আ বিজনেস ওনাররা সাধারণত খুব ক্লোজলি আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানার এবং অ্যাকাউন্টেন্টদের সাথে কাজ করে। কারণ হলো যেটা আমি দেখালাম যে এখানে যে খুব কমপ্লিকেটেড ট্যাক্সেশন, যে কর্পোরেট ট্যাক্স প্লাস পার্সোনাল ট্যাক্স এবং এটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। সো এইটার কারণে ইউজুয়ালি প্রত্যেকটা বিজনেস ওনারই যারা সাকসেসফুল বিজনেস ওনার মানে একটু প্রফিটেবল বিজনেস ওনার মোটামুটি সবাই আ ফাইন্যান্সিয়াল প্ল্যানারদের সাথে বা অ্যাকাউন্টেন্টদের সাথে খুব ক্লোজলি কাজ করে। সো ইউজুয়ালি আমরা যেটা করি যে ফার্স্ট এই দেখি যে আচ্ছা তাদের লাইফস্টাইল এর জন্য কত টাকা লাগবে। সো আ ধরেন একটা ডাক্তার সে $500,000 বিল করতেছে। দ্যা ফার্স্ট কোয়েশ্চেন I will be asking যে আপনার পার্সোনাল এক্সপেন্স কত লাগবে? সো কথার কথা তার যদি রেন্ট-টেন্ট সব মিলায়ে বা মর্টগেজ-টর্টগেজ মিলায়ে যদি তার $১.৫ লাখ লাগে, সো আমরা $১.৫ লাখ এর জন্য আমরা প্রিপারেশন নিব যে আচ্ছা $১.৫ লাখ আমরা কর্পোরেশন থেকে বের করে ফেলব। বাকি যে $৩.৫ লাখ ধরে নিলাম যে ওখান থেকে আরো কিছু ট্যাক্স দেওয়ার পরে হয়তোবা $৩ লাখ থাকলো, আরো এক্সপেন্স দেয়া। এই $৩ লাখ তখন আমরা হিসাব করব যে আচ্ছা কিভাবে আ আ অন্য বিজনেসে ইউস করা যায়। অনেক সময় আমরা বিজনেসের যে নিড থাকে যেমন বিজনেসের ইকুইপমেন্ট কিনতে যদি টাকা লাগে সেক্ষেত্রেও আমরা ওভাবে রিভিউ করতে হয়। এবং তারপরে একটা বিগ কনভারসেশন যে এই যে টাকাটা যে কর্পোরেশনের ভিতরে থেকে গেল, হাউ ডু ইউ ওয়ান্ট টু হাউ ডু উই ওয়ান্ট টু ড্র ইট, মানে এটা কি সেলারি ভার্সাস ডিভিডেন্ড, কিভাবে আমরা এই টাকাটা ট্যাক্স এফিশিয়েন্টলি উঠাবো? প্লাস আপনার লাইফস্টাইল যখন চেঞ্জ হবে, আপনার যদি এখন ১.৫ লাখ এর বদলে এখন ধরেন কোন কথার কথা আপনি একটা বাড়ি করতে চান। বাড়ির জন্য ডাউন পেমেন্ট এর জন্য সেভ করতে চান। তখন হয়তোবা ১.৫ লাখ এর বদলে আমরা $২ লাখ আপনাকে আমরা ইস্যু করলাম। কারণ আপনার হয়তোবা ডাউন পেমেন্ট এর জন্য টাকা লাগবে। সো ইউ হ্যাভ টু স্টার্ট টেকিং মোর মানি ফ্রম দ্যা কর্পোরেশন টু সেভ ফর দ্যা ডাউন পেমেন্ট। সেক্ষেত্রে তখন আমাদেরকে আবার এগুলা রিভিউ করতে হয়। প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে হয়। সো ইটস এ অনগোইং প্রসেস। এই কারণে আ বিজনেস ওনারদের সাধারণত একজন অ্যাকাউন্টেন্ট অথবা ফাইন্যান্সিয়াল প্ল্যানার এর সাথে খুব আ ক্লোজলি কাজ করে বিকজ দে ওয়ার্ক অ্যাজ আ সিএফও, ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে কাজ করে। কারণ আপনি আপনার বিজনেস নিয়ে ব্যস্ত এবং আপনার ওই বিষয়ে আপনার এক্সপার্টিস। সো এই একই আইডিয়া যে আপনার যদি পার্সোনালি কোন টিএফএস এ থাকে, আরইএসপি থাকে, আরআরএসপি থাকে বা নন রেজিস্টার্ড অ্যাকাউন্ট থাকে। সো এই এই অ্যাকাউন্ট গুলোতে আপনি কিভাবে ম্যাক্সিমাইজ করবেন? এই ডিসকাশনটাও আপনার হবে যে আসলে এটার উপর বেস করে আমরা ডিসাইড করব যে আপনার লাইফস্টাইল এর জন্য আসলে কত টাকা দরকার। এখন ধরেন আপনার যদি টিএফএস তে আমরা ফিল আপ করতে চাই, সেক্ষেত্রেও আমাদেরকে কর্পোরেশন থেকে বের করে নিয়ে আসতে হবে টাকা। এবং টাকা বের করতে গেলেই আমাদেরকে কোন না কোনভাবে ট্যাক্স দিতে হবে। সো এই অ্যাকাউন্ট গুলাকে আমরা যখন ম্যাক্সিমাইজ করি, তখন আমাদেরকে ওইভাবে হিসাব করতে হয় যে আচ্ছা কতটুক পর্যন্ত আমরা ডিভিডেন্ড বা আ সেলারি হিসেবে নিবো। অনেক সময় অনেক অ্যাকাউন্টেন্ট করে যে 100% সেলারি হিসেবে নেয়। আবার অনেক অ্যাকাউন্টেন্ট করে 100% ডিভিডেন্ড অথবা অনেক অ্যাকাউন্টেন্ট করে যে মিক্স অফ বোথ। যে হয়তোবা আ 80,000 পর্যন্ত সেলারি নিলো, 40,000 পর্যন্ত ডিভিডেন্ড নিলো। সো এরকম একটা কম্বিনেশন অফ এভাবেও করা যায়। ইট ডিপেন্ডস অন আপনার সিচুয়েশন এর উপরে। সো এই কারণেই আপনার আ এ এই এই ফাইন্যান্সিয়াল প্ল্যানারদের সাথে কাজ করাটা আপনাদের খুব বেশি জরুরি যারা একটু আম প্রফিটেবল বিজনেস ওনার। এখন আসি যে আরো কিছু ট্যাক্স স্ট্র্যাটেজি যেগুলো, যেমন হলো যে অনেক বিজনেস ওনার ইউজুয়ালি তাদের স্পাউস দেরকে এমপ্লয় করে। এটা খুবই একটা কমন, যেমন আমার বিজনেসে যেমন আমার স্পাউস হলো আ অ্যাজ অ্যান এমপ্লয়ি। সুবিধাটা হলো যে ট্যাক্স স্প্লিটিং এর কিছু সুবিধা থাকে। যে আমি যদি আমার স্পাউসকে কোনো সেলারি দেই আ এবং ধরেন আমি 40,000 বা $30,000 আমি সেলারি দিলাম, তাহলে কিন্তু I'll be clearing out the money from the corporation at a very low tax rate. সো অনেক
ডাক্তারদের দেখবেন যে ওয়াইফরা আপনার আ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এবং they pay them 50,000-60,000 ডলার। সো আপ টু $55,000 আপনি সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স ব্র্যাকেটে। সো এইভাবে আপনি আস্তে, আস্তে টাকাটা তুলে ফেলতে পারবেন। বাট দ্যা রিকোয়ারমেন্ট ইস যে আপনার স্পাউসকে বিজনেসে ইনভলভ হতে হবে। আপনি চাইলেন আর $60,000 আ ইস্যু করে দিলেন তাহলে হবে না। তাহলে সিআরএ উইল পেনালাইজ। আম সো দ্যা বেসিক টেস্ট হলো যে আপনাকে এট লিস্ট ২০ ঘন্টা করে সময় আপনাকে বিজনেসে স্পেন্ড করতে হবে। এটা হলো সিআরএ রুল। সো অনেক অ্যাকাউন্টেন্ট, অনেক লয়ারের স্পাউসরা দেখা যায় যে কাজ করে বিজনেসে বিকজ ইট মেকস সেন্স এবং অনেক কিছু আছে যে স্পাউস থাকলে যেমন আমি যেখানে কাজ করি ভদ্রলোকের সাথে তার ওয়াইফ হলো অ্যাজ অ্যান ওনার। আ So when they take a trip to a conference, all the expenses are tax deductible. কারণ হলো যে um, both our spouses are going to attend a conference. আম তাদের যদি পার্সোনাল এক্সপেন্স থাকে কোনো সেটা ওইভাবে প্রপোর্শন করে আমরা অ্যালোকেট করি। বাট ইফ দ্য স্পাউস ওয়ার্কস ইন দ্য বিজনেস ইট মেক্স মোর আ মানে ট্যাক্স এফিশিয়েন্ট। প্লাস যদি কারো অ্যাডাল্ট চিলড্রেন থাকে তারাও চাইলে আপনি ইনভলভ করতে পারেন। অ্যাজ লং অ্যাজ দে আর ওয়ার্কিং এবং আপনি তাদেরকে রিজনেবল একটা আ পেমেন্ট করতেছেন, দেন you can still make a a little bit of savings in the tax amount. এছাড়া আ আপনারা যদি আপনাদের মধ্যে যদি কেউ খুবই সাকসেসফুল হয়ে যান, তাহলে আ ব কিছু পেনশন প্ল্যান আছে যেমন আইপিপি বলে এদেরকে বা আরসিএ বলে। আম বাংলাদেশি কমিউনিটিতে খুব উম এটা দেখা যায় না। কখনো দেখি নাই। বাট এমনিতেও রেগুলার ক্যানাডিয়ানদের মধ্যেও এটা খুবই কম। It applies to very, very successful business owner যাদেরকে এই যাদের আইপিপি এটা স্পেসিফিক একটা রিটায়ারমেন্ট প্ল্যান। বাট আমি ওইদিকে যেতে চাচ্ছি না। ইটস ভেরি কমপ্লিকেটেড একটা আ রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, এনি কোয়েশ্চেন ভাইয়া? সো ফার বিফোর I go to the কন্ট্রাক্টর ওই আইটি কন্ট্রাক্টরের ওই সেকশনটাতে? No, I'm good. I think that's why I see a lot of people who have their own businesses employ their spouses. So I guess হ্যাঁ। uh, সো দ্যাট এক্সপ্লেইনস নাও play them, হোপফুলি। pay them, and save some money. হ্যাঁ, ইয়েস। So, এবং এটা খুবই legitimate এক্সপেন্স। এখন আসি যে আ আমাদের কমিউনিটিতে যেটা ভেরি কমন সেটা হলো পার্সোনাল সার্ভিস বিজনেস। সো পার্সোনাল সার্ভিস বিজনেস জিনিসটা কি? ধরেন আপনাকে একটা জব অফার করছে যেখানে বলতেছে যে আপনি যদি এমপ্লয়ি হন, আপনাকে আমরা $1,00,000 দিব। অথবা যদি আপনি কর্পোরেশনের মধ্যে করেন কাজ, তাহলে আমরা আপনাকে $1,20,000 দিব। সো এই ধরনের যখন এমপ্লয়মেন্ট অফার আসে এবং আ they are the only কোম্পানি এবং আপনাকে বলে যে আপনাকে একটা ইনকর্পোরেশন করতে হবে। ইনকর্পোরেশন করার পরে আপনাকে আমরা এই পরিমাণ টাকা দিব। আপনাকে আমরা আ আমাদের অফিস আওয়ারে এসে আপনাদেরকে কাজ করতে হবে এবং আমরা আপনাকে সকল ধরনের আ ডিভাইস দিয়ে দিব যে আপনি ল্যাপটপ-ট্যাপটপ আমাদের অফিসের ল্যাপটপ ইউজ করতে হবে। আপনাকে আমরা আ VPN প্রটেক্টেড ডিভাইস যেগুলো সেগুলো ইউজ করতে হবে। আপনি আপনার পার্সোনাল ল্যাপটপ ইউজ করতে পারবেন না। সো এরকম যখন আপনার একটা ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট থাকবে, এই ধরনের বিজনেস গুলাকে সাধারণত বলা হয় হলো পার্সোনাল সার্ভিস বিজনেস। সো দ্যা ডেফিনিশন অফ পার্সোনাল সার্ভিস বিজনেস হলো যে ইফ আদারওয়াইজ এই যে এখানে যেমন এই ডেফিনিশনটা যে ইফ উইথআউট দ্যা কর্পোরেশন দে উড বি অ্যান এমপ্লয়ি, দেন দ্যা কর্পোরেশন ইস কনসিডারড টু বি আ পার্সোনাল সার্ভিস বিজনেস। মানে যদি ওই কর্পোরেশনটা না থাকতো তাহলে হয়তোবা তারা ডিরেক্টলি এমপ্লয়ি হিসেবে হায়ার্ড হতো। এরকম যদি কখনো কোনো সিচুয়েশন হয় এবং এটা খুবই কমন, আ বিশেষ করে টেলিকমে দেখেছি আমি যে আ এই জিনিসটা করে রজার্স বা এ অনেক আইটি কোম্পানি গুলোও এই কাজ করে যে দে হায়ার আ এবং আপনাদেরকে বলে যে নাম্বারড কোম্পানি এবং দে আর দ্যা ওনলি কাস্টমার অফ দ্যাট বিজনেস। সো এইটা হলে সমস্যাটা কি? এইটার সমস্যাটা হলো যে এইটা আ সিআরএ যেভাবে দেখে সেটা ওরা দেখে যে it is no different than an employee. So why should CRA give you a small business rate? সো ওরা যেটা করে যে ওরা সিআরএ বলে যে তোমার সাথে কোনো এমপ্লয়ির কোনো ডিফারেন্স নাই। সো we will be charging you a higher corporate tax রেট।
সো আপনার যে স্মল বিজনেস এর যে ট্যাক্স রেটটা আপনারা দেখলেন, ওইটা আপনি আর পাবেন না। আ ইউজুয়ালি যেটা হয়, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটা হয় যে আপনি আ নাম্বারড কোম্পানি খুললেন, আপনার অ্যাকাউন্টেন্ট আপনাকে সবকিছু সেটআপ করে দিল। কয়েক বছর আপনি ২-৩ বছর আপনি স্মল বিজনেস রেটে পেলেন। কয়েক বছর পরে হয়তোবা সিআরএ অডিট করা শুরু করল। সিআরএ যখন অডিট করল, ওরা আপনার এটা ওরা একটা টেস্টের মধ্যে যায়। আমি পরের স্লাইডে বলছি যে ওরা কি ধরনের টেস্ট করে। সো অডিট করার পরে ওরা ক্যাটেগরাইজ করল যে আপনার এটা পার্সোনাল সার্ভিস বিজনেস। তখন ওরা যেটা করবে যে আপনার আগের বছরের ট্যাক্স রিটার্ন গুলো ওরা রিঅ্যাসেসমেন্ট করবে। রিঅ্যাসেসমেন্ট করবে কি? যে আপনাকে যে স্মল বিজনেস এর রেটটা দিয়েছিল ওটা আর দিবে না। ওরা তখন আপনাকে হায়ার কর্পোরেট ইনকাম ট্যাক্স রেটে রিক্যালকুলেট করবে। প্লাস আপনি যেই এক্সপেন্স গুলো আপনি ডিডাক্ট করেছিলেন বিজনেসের জন্য, সেগুলোও আপনাকে ওরা ডিনাই করে দিবে। সো ১ম কথা হলো যে আপনাকে হায়ার ট্যাক্স দিচ্ছে এবং প্লাস আপনাকে ডিডাকশন ও। সো বেসিক্যালি আ অ্যাজ ইফ ইউ আর অ্যান এমপ্লয়ি ওরা আপনাকে এইভাবে রিক্যালকুলেট করবে। সো দ্যা দ্যা বটম লাইন ইস যে আপনি যদি এমন কোন ইনকর্পোরেটেড কন্ট্রাক্টর হন, যেখানে আপনার এমপ্লয়ারই হলো একমাত্র আপনার ক্লায়েন্ট, there is a high chance যে আপনার বিজনেসটা পার্সোনাল সার্ভিস বিজনেস এবং পার্সোনাল সার্ভিস বিজনেসে আ আপনি রেগুলার এমপ্লয়ি যেরকম রেট দেয় এবং সেরকমই দিতে হবে আপনাকে। ইনফেক্ট sometimes there is আ অ they they make it more মানে ওরা আরো বেশি রেটে চার্জ করে এবং it can be punitive, very punitive. সো আ এইটা এইটা কিভাবে প্রটেক্ট করা যায়? এটার প্রটেক্টেড রুলস হলো যে আপনাকে ডিসাইড করে সিআরএ এই ৬ টা ফ্যাক্টর ওরা হিসাব করে। যে ৬ টা ফ্যাক্টরের উপরে ওরা দেখে যে আপনার এটা পার্সোনাল সার্ভিস বিজনেস কিনা। সো আপনি এ যখনই আপনি কর্পোরেশন খুলবেন, মেক সিউর করবেন যে আপনার এই ৬ টা ফ্যাক্টর যাতে আম আপনি আ এভয়েড করতে পারতেছেন। ১ম ফ্যাক্টরটা হলো যে কন্ট্রোল অফ ডিউটি। মানে আপনার যদি এমন হয় যে আপনাকে কাজ দিয়ে দিবে, আপনি এখন এটা রাত ২ টার সময় করেন নাকি রাত ৩ টার সময় করেন, it doesn't really matter. আ সো ইউ হ্যাভ কমপ্লিট কন্ট্রোল ওভার দ্যা ডিউটিস। সো যতটুকু আপনার যদি বেশি কন্ট্রোল থাকে তাইলে তাহলে তার মানে হলো আপনি এটা বিজনেস হিসেবে আপনার ট্রিট হবে। যত কন্ট্রোল আপনার কম থাকবে তত আপনার পার্সোনাল সার্ভিস বিজনেস হিসেবে ট্রিট হবে। সো অনেক সময় ধরেন আপনার টাইম শিট। যদি আপনার ওদের দেওয়া টাইম শিটের মধ্যে আপনাকে কাজ করতে হয়, চান্সেস আর ইউ মাইট বি কনসিডারড অ্যাজ পিএসবি, পার্সোনাল সার্ভিস বিজনেস। যদি এমন হয় যে আপনি আপনার যখন তখন ইচ্ছা আপনি কাজ করতে পারেন, দেন ইটস আপনার ওন বিজনেস এবং ওন বিজনেস হলে আপনি স্মল বিজনেস রেট পাবেন। কোন সমস্যা নাই। 2nd যেটা টুলস অ্যান্ড ইকুইপমেন্ট যেটা আমি বললাম যে, ওরা যদি আপনাকে ল্যাপটপ দিয়ে দেয় এবং ভিপিএন দিয়ে দেয় যে আপনাকে ওই কম্পিউটারেই কাজ করতে হবে, চান্সেস আর ইটস মোর লাইক পিএসবি। যদি আপনি আপনার নিজের কম্পিউটার এবং আপনার নিজের টুল বক্স ইউস করতে পারেন, দেন ইটস আপনার ওন বিজনেস। এবিলিটি টু সাবকন্ট্রাক্ট আপনাকে যে কাজটা দিচ্ছে, এটা যদি আপনি সাবকন্ট্রাক্ট করার আ এবিলিটি থাকে, আপনি যদি আরেকজনকে হায়ার করে ওই কাজটা করায় নিয়ে ওদেরকে দিচ্ছেন, দেন ইউ আর পারফেক্টলি ফাইন। বাট এমন যদি হয় যে আপনাকেই কাজটা করতে হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন টু subcontract it to somebody else, then there is a problem. ফাইন্যান্সিয়াল রিস্ক আপনি ধরেন একটা প্রোডাক্ট আপনাকে ডেভেলপ করতে হচ্ছে এবং আপনি আপফ্রন্ট ওই প্রোডাক্ট ডেভেলপমেন্ট এর জন্য যা খরচ সেটা আপনি পকেট থেকে দিয়ে দিচ্ছেন এবং তারপরে আপনি বিল করে আপনি ওই কোম্পানির কাছ থেকে নিচ্ছেন, দেন ইউ আর ফাইন। বাট এমন যদি হয় যে ওরাই আপনাকে টুলস দিচ্ছে এবং ওরাই আপনাকে সব কস্টের সবকিছু দিয়ে দিচ্ছে, দেন there is a problem. আ প্রফিট অপরচুনিটি ফর প্রফিট যে আপনার কোন বিজনেসে প্রফিট করার কোন ক্ষমতা নাই। ইউ আর মোর লাইক আপনি আওয়ারলি রেটে বিল করতেছেন, আপনাকে দিয়ে দিচ্ছে, শেষ। আপনি কাজ ডেলিভার করতেছেন, শেষ। এরকম যদি হয়, there is more problem. আর সবচেয়ে আরো একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হলো যে আপনার মাল্টিপল ক্লায়েন্ট। যদি আপনার কর্পোরেশনের একটাই মাত্র ক্লায়েন্ট হয়, then there is a high chance এটা পিএসবি। সো এই কারণে আমরা যখন ক্লায়েন্টকে বলি যে, "You find out more আ এমপ আ কন্ট্রাক্ট।" সো আপনার যদি একজন একটা কোম্পানিকে আপনি সার্ভিস দেন, আপনি যদি মাল্টিপল সার্ভিস এরকম দিতে পারেন বিভিন্ন কোম্পানিকে, দেন দেন ইউ ক্যান আ মেক ইট আ মেক ইট আ কেস যে আপনার এটা পিএসবি না। সো আম এইভাবে আপনি এভয়েড করতে পারেন যে এই পার্সোনাল সার্ভিস বিজনেসটা। যদি আপনার সিআরএ মনে করে
যে আ এটা হলো আসলে পিএসবি, তাহলে কিন্তু আপনি যে এমপ্লয়ি রেট প্লাস আপনাকে আরো কিছু পেনাল্টি দিতে হতে পারে। সো ডাজ ইট এক্সপ্লেইন ভাইয়া? তানভীর ভাই আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন যে কন্ট্রাক্টরদের। Yeah, kind of. Yeah, it does. So I think সো good, good explanation. হ্যাঁ। সো আমরা র‍্যাপ আপ করার আগে আরো কয়েকটা বিজনেস ওনারদের জন্য যেটা খুব ইম্পোর্টেন্ট কয়েকটা জিনিস সেগুলো আমি একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যেহেতু বিজনেস ওনার আপনার কিন্তু কোনো গ্রুপ ইন্সুরেন্স বা ওরকম কিছু নাই। আ যেটা আমরা ইন্সুরেন্স সেকশনে কথা বলেছি যে লাইফ, ক্রিটিক্যাল ডিসেবিলিটি, হেলথ ইন্সুরেন্স এই যে এইগুলো যে ইন্সুরেন্স গুলা আপনার এস অ্যান এমপ্লয়ি আপনার পাওয়ার কথা আপনার ব্যাংক থেকে বা মানে আপনার এমপ্লয়ার এর কাছ থেকে। আপনি যখন বিজনেস ওনার হবেন তখন কিন্তু এই ইন্সুরেন্স গুলা আপনাকে পার্সোনালি নিতে হবে। সো আপনাকে হয়তোবা কোনো ইন্সুরেন্স অ্যাডভাইজার এর সাথে কথা বলতে হবে। এবং ইউ মেক সিউর যে এই ইন্সুরেন্স গুলো আপনার আছে। 2nd যে আপনার যে পার্সোনাল বা বিজনেসের যে আলাদা লায়াবিলিটি যেমন প্রত্যেকটা প্রফেশনালকে লায়াবিলিটি ইন্সুরেন্স নিতে হয়। এবং এখন যেটা আবার দেখা যাচ্ছে যে সাইবার ইন্সুরেন্স যারা প্রত্যেকেই বিজনেস ওনারের অনেকেরই সাইবার ইন্সুরেন্স নিতে হয়। সো এই ধরনের ইন্সুরেন্স যাতে আপনার প্রপারলি থাকে। আদারওয়াইজ আপনার আ আ বিকজ উই ডোন্ট নো ওয়্যার উই আর গোইং যেভাবে এআই যেভাবে আ যাচ্ছে, উই ডোন্ট নো। অনেক ফেক এবং অনেক সাইবার রিস্ক চলে আসছে। সো আপনার পার্সোনাল আ যে ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ফিউচার যেটা আমরা এই যে এখানে ইন্সুরেন্স সেকশনে আমরা ডিসকাস করেছিলাম। ইউ মেক সিউর যে আপনার আ আ স্পাউস এবং ফ্যামিলি মেম্বাররা যাতে প্রটেক্টেড। প্লাস আপনার যখন বিজনেস থাকবে, অনেক সময় আপনার বাই সেল মানে আপনার অবর্তমানে আপনার যে আ আ ধরেন আমি একটা বিজনেস ওনার আমি যদি আজকে মারা যাই, আমার বিজনেসের কি হবে? আমার যে ওনারশিপ ছিল, ওটার কি হবে? এটা ইউজুয়ালি আ এই শেয়ার হোল্ডার এগ্রিমেন্ট অথবা এটাকে বাই সেল এগ্রিমেন্ট ও বলে। সো এই ধরনের এগ্রিমেন্ট গুলা কি ইন প্লেস আছে কিনা? যে আমি আজকে যদি মারা যাই তাহলে আমার যে কোম্পানির আ 10% শেয়ার বা 20% শেয়ার how it will be distributed? Is it going to be bought out by my other partners বা other shareholders? সো এই ধরনের যে এগ্রিমেন্ট গুলো এইভাবে আপনাকে আগে থেকেই ডিটেইলস রাইটিং এ থাকা উচিত। প্লাস এই যে 10% 20% যে শেয়ার এটা কিভাবে কিনবে? এটা কি ইন্সুরেন্স এর মাধ্যমে কিনবে? নাকি এটা কর্পোরেশনের যে এক্সেস টাকা ওখান থেকে কিনবে? সো এই সবকিছু আপনাকে মাথায় রাখতে হবে। প্লাস আপনার যদি এস্টেট ট্যাক্স যে মারা গেলে তো সবকিছু গভর্নমেন্ট তখন ট্যাক্স চায়। হাউ আর ইউ প্ল্যানিং টু গিভ দ্যাট এস্টেট ট্যাক্স টু দ্যা গভর্নমেন্ট? সো এই সম্পূর্ণ বিষয়গুলোই আপনাদেরকে প্ল্যানিং এর ভিতরে আনতে হবে। এছাড়াও হলো যে কোম্পানি সাকসেশন প্ল্যান যে অনেক সময় দেখা যায় যে আপনি হয়তোবা সাকসেসফুল একটা বিজনেস তৈরি করে ফেলেছেন। দেন হোয়াট? আ এর পরবর্তীতে কি হবে? অনেক সময় অনেকে রিটায়ার করতে চায়। সো ইউজুয়ালি যেটা দেখা যায় যে রিটায়ারমেন্টটা ইউজুয়ালি আ কয়েকভাবে হতে পারে। যেমন ইন্টারনাল সাকসেশন প্ল্যান যেমন যদি আপনার এমপ্লয়ি থাকে অনেক, অনেক আ আমি আমার এক্সাম্পলটাই দিতে পারি। যেমন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি বিজনেস গুলোতে যেরকম বা অ্যাকাউন্টেন্ট বিজনেস গুলোতে সাধারণত কোনো অ্যাকাউন্টেন্ট আ বিজনেস দাঁড় করায়। হয়তোবা সে যখন রিটায়ারমেন্ট এর কাছাকাছি চলে যায়, তখন হয়তোবা তার এমপ্লয়িরাই ওই বিজনেসটা টেক ওভার করে। অথবা তার যদি কোনো বিজনেস পার্টনার থাকে, তারা টেক ওভার করে। যেমন আমি যেই বিজনেসে কাজ করি, আম there is a younger আ আ partner. He is buying out the shares of the older partner. আ সো এই ধরনের প্ল্যানিং ইটস আ সাকসেশন প্ল্যান। হয়তোবা আপনার কোম্পানিটা কোন থার্ড পার্টির কাছে বিক্রি করে দিতে পারেন। আ এই ধরনের কেসে আপনার সাধারণত কোন ইন্ডিপেন্ডেন্ট একটা কোম্পানি এই কোম্পানিটাকে ভ্যালুয়েশন করবে যে ওরা হয়তোবা দেখে বলবে যে আপনার কোম্পানিটা হয়তোবা $৫,০০,০০০ ভ্যালুয়েশন অথবা $1,000,000 ভ্যালুয়েশন। ওইভাবে আপনি কোন কোম্পানির কাছে থার্ড পার্টি কোম্পানির কাছে সেল করে দিতে পারেন। অনেক সময় দেখা যায় যে এই কোম্পানিটা আবার নেক্সট জেনারেশন এর কাছে চলে যায় যে আ বাবার বাবা প্যারেন্টস এর আম বিজনেসটা টেক ওভার করে চিলড্রেনরা। ইউজুয়ালি এটা ফার্মারদের কেসে দেখা যায় যে সাসকাচুয়ান বা প্রেইরি অঞ্চলের যারা প্রচুর অনেক ওয়েলথি ফার্মার, দে পাস দেয়ার বিজনেস টু দ্যা নেক্সট জেনারেশন এবং প্রত্যেক ফার্মিং ফ্যামিলি থেকেই দেখা যায় যে ১ জন ২ জন ছেলে-মেয়ে থাকে যারা হলো এই ফ্যামিলি বিজনেসটাকে টেক ওভার করে। এবং এই কোনটাই যদি না হয় তখন দেখা যায় যে অনেক বিজনেসই আছে যেগুলো হলো বিজনেস ওনার মারা যাওয়ার সাথে the business dies with them. সো আ এ
ইটস আনফরচুনেট বাট এটা অনেকেই আমাদের প্ল্যানিং এ নাই। বাট ইউ শুড প্ল্যান যে আপনার অবর্তমানে বিজনেসের কি হবে? বিকজ ইউর বিজনেস ইস ইউর অনেকেরই রিটায়ারমেন্ট সোর্স অফ ইনকাম। লাস্ট আরেকটা কনসেপ্ট যেটা হলো লাইফ টাইম ক্যাপিটাল গেইন এক্সাম্পশন। এটা একটা বিশাল একটা ইনসেনটিভ যারা বিজনেস ওনার তাদের জন্য। সেটা হচ্ছে যে আপনার ধরেন একটা কর্পোরেশন কেউ খুলল এবং এই কর্পোরেশনটা অনেক সময় অনেকে বিক্রি করে দেয়। যেমন এখানে আমি যেমন এক্সাম্পলটা দিলাম যে ১ম ৩ টা কেস যে ইউ আর সেলিং ইউর শেয়ার আ টু somebody এলস। সো এরকম যদি কোন কেস হয় যে আপনার বিজনেসটা আপনি সেল করে দিতে পারতেছেন কোন আপনার থার্ড পার্টি কোম্পানি বা আপনার এমপ্লয়ি বা পার্টনারের কাছে অথবা আপনার নেক্সট জেনারেশন এর কাছে। এই এই কোম্পানি যে সেলটা করতেছেন এটা অনেক সময় আ এটাকে বলে কোয়ালিফাইড স্মল বিজনেস যে কর্পোরেশন গুলো আছে, এরা অনেক সময় এই লাইফ টাইম ক্যাপিটাল গেইন এক্সেম্পশন ক্লেইম করতে পারে। জিনিসটা কি? ধরেন আপনি একটা বিজনেস স্টার্ট করেছিলেন কোনো ধরেন ৳১০০ দিয়ে এবং আপনি ২০-৩০ বছর পরে আপনি ওইটা অনেক আপনার কোম্পানিতে অনেক প্রফিট হচ্ছে। বছরে আপনার হয়তোবা $১,০০,০০০ এর মতো রিকারিং রেভিনিউ। সো আপনার রেভিনিউ প্রায় $১,০০,০০০ আপনি প্রত্যেক বছর যে প্রফিট করতেছেন আপনি $২৫,০০,০০০। সো এখন আপনার মনে হলো যে আপনার বিজনেসটা বিক্রি করে দেওয়া উচিত। সো এখন এই বিজনেসটা ধরেন আপনি যখন শুরু করেছিলেন আপনার ইনভেস্টমেন্ট ছিল কোন টাকাই ছিল না। আপনি $১০০ দিয়ে শুরু করছেন। এবং আপনার হয়তোবা বিজনেসটা হয়তোবা $৩,০০,০০০ এর সেল হলো। সো এই যে আপনার $৩,০০,০০০ এর যে সেল হলো বিজনেসটা, এই $৩,০০,০০০ কিন্তু পুরোটাই ট্যাক্স হওয়ার কথা। বাট যদি আপনার এই লাইফ টাইম ক্যাপিটাল গেইন এক্সেম্পশন থাকে, তাহলে আর আম আপনার পার্সোনালি একজনের জন্য 1.25 মানে হলো $১২,৫০,০০০ এর উপর কোন ট্যাক্স দেওয়ার লাগবে না। এবং আপনার যদি কোন স্পাউস থাকে, যে কিনা ওই বিজনেসের শেয়ার হোল্ডার 50% শেয়ার হোল্ডার এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে 50% শেয়ার হোল্ডার হলো স্পাউস, you can multiply that by 2. So almost 2.5 million. 2.5 million capital gain can be almost মানে exempt. সো আমি যদি একটা আজকে বিজনেস স্টার্ট করি এবং আমি ২০ বছর পরে বা ১০ বছর পরে আমি যদি $৩,০০,০০০ এ সেল করতে পারি এবং যেখানে আমার ওয়াইফ এবং আমি 50-50 ওনার, আমি অলমোস্ট $২৫০,০০০ এর মতো আমার আ কোন ক্যাপিটাল গেইন এর কোন ট্যাক্স দিতে হবে না। আমাকে শুধুমাত্র $৫,০০,০০০ এর উপরে ট্যাক্স দিতে হবে গেইন এর উপরে। সো ইটস a huge advantage for small business owner. হ্যাঁ, বাট আনফরচুনেটলি সব ধরনের বিজনেস আবার সেল করা যায় না শেয়ার। অনেক সময় অনেক ধরনের বিজনেস কিনতে মানে এটা কেনা-বেচা হয় না। সো বাট অনেক টাইপের বিজনেসই হয়। যেমন আমি যেরকম আমার এক্সাম্পল দিতে পারি যেমন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি বিজনেস। এখানে একজন আ শেয়ার আরেকটা অ্যাডভাইজার কিনে নিতে পারে। সো ইট পসিবল টু শেয়ার সেল। কিন্তু অনেক সময় দেখা যায় যে মেডিকেল কর্প সাধারণত কেনা যায় না। কারণ হলো যে আ মেডিকেল কর্প কেন কিনতে যাবে আরেকজন? আম এই এ এ এ এ আপনাকে ওইভাবে দেখতে হবে যে আপনার যেই এরিয়াতে কাজ করতেছেন সেখানে কি শেয়ার কেনা-বেচার কোন সুযোগ আছে কিনা? বাট ইটস আ হিউজ অ্যাডভান্টেজ যদি আপনি এই অ্যাডভান্টেজ টা নিতে পারেন। সো দ্যাটস ইট তানভীর ভাই। এনি কোয়েশ্চেন? No, I think it's a good topic, and I think we went a lot bit deep with the lifetime gains and ক্যাপিটাল stuff. গেইন So হ্যাঁ, yeah, might not রাইট। be yeah, so it's good. Like you covered everything, so I think we're good. So রাইট। সো এই সেশনটা ছিল বিজনেস ওনারদের নিয়ে স্পেসিফিক্যালি আ আমাদের আ লাস্ট এপিসোড হবে নেক্সট উইক। আমি ভেবেছিলাম যে we will end our session with that just one session বাট নেক্সট উইক হবে আমাদের লাস্ট সেশন। সেটা হচ্ছে আমাদের হাউ টু চুজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং ওইটার কি ধরনের আ ফিচার গুলো আপনার দেখা উচিত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার চুজ করার সময়। সো দ্যাট উইল বি আওয়ার নেক্সট সেশন। okay, sounds good. Looking forward to it. So thank you. See you next week. থ্যাংক ইউ ভাইয়া। সি Okay. ইউ। বাই। Goodbye.